আমার কাজে মানুষের বাচ্চা হতে গেলেই মুশকিল। আসি তাহলে, কেমন? এই কথায় কিছুই মনে করলো না রিদি, নির্বিকার মুখে বলল। এজেন্ট রিদি চলে যাওয়ার পর বড় করে দম নিল মেডুসা। তারপর বাচ্চাটার ফাইলটাতে একবার চোখ বুলালো। এইটুকু বাচ্চার আবার এজেন্ট নেমও ঠিক করে রেখেছে জানোয়ারগুলো। নাম এজেন্ট জেহা, শর্টকাটে জেহা। এই অদ্ভুতুরে নামের অর্থ নাকি আবার সম্পদ। কে দেয় এইসব বিকট নাম? বিড়বিড় করলো মেডুসা। তারপর মাথা নেড়েই সামনে এগুলো সে। মেডুসা গিয়ে বাচ্চাটার মুখোমুখি বসলো। তাকে দেখে আরো গুটিয়ে গেল বাচ্চাটা। মেডুসা নরম কণ্ঠে বলল, হ্যালো জেহা, আজকে থেকে আমি তোমার টিচার। বাচ্চাটা মুখ তুলে তাকালো মেডুসার দিকে, অস্ফুট স্বরে প্রশ্ন করলো। জেহা। মেডুসা চমকে উঠল। এই বাচ্চার সাথে শৈবাল সিদ্দিকের ল্যাবের বাচ্চাটার কোনো মিল নেই, কিন্তু কেন যেন দুজনের অসম্ভব মিল লাগছে মেডুসার। বাচ্চাটা আচমকা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমাকে আর ওইখানে ফেরত পাঠাবে না প্লিজ, আমার আমার ভয় করে। স্তব্ধ হয়ে সেদিকে তাকিয়ে রইল মেডুসা। মনে হচ্ছে অসংখ্য এলোমেলো পাজলের টুকরা ধীরে ধীরে জোড়া লাগছে এবার। ঢাকা শহরের একেবারে কোনায় নির্জন একটা এরিয়াতে সিদ্দিক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে কোমল পানির প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরির আন্ডারগ্রাউন্ড অফিসের শৈবাল সিদ্দিক মদ গিলছে। সত্যি বলতে কি, অনেকদিন পর মদ খেয়ে আরাম লাগছে তার। এতদিন হাজার রকমের চিন্তায় স্বাদ নেওয়া তো দূরের কথা, ভালো মতো গিলে খাওয়ারও সময় পায়নি। শৈবাল সিদ্দিকের মুখোমুখি বসে ঘেমে নিয়ে উঠছে ডক্টর শেলবি। এই শৈবাল সিদ্দিককে তার এমনিতে চরম আতঙ্ক লাগে, তার উপর সামলানোর জন্য এমএলএও নেই। শৈবাল সিদ্দিক ভ্রু নাচালো ডক্টর শেলবির দিকে। কি হলো বৈজ্ঞানিক সাহেব? রূপসী বাংলা হোটেলে ইদানিং নাকি নর্তকী নিয়ে আসর বসাচ্ছ? বিষম খেয়ে কাশলো শেলবি। নর্তকীদের আসর বসাচ্ছে তেমন না, তবে দু একবার মেয়ে নিয়ে গিয়েছিল সে। এই তথ্য যে শৈবাল সিদ্দিক পর্যন্ত পৌঁছে যাবে তা কে জানতো। শৈবাল সিদ্দিক সময় নিয়ে ওয়াইনের গ্লাসে ওয়াইন ঢাললো, তারপর সেটা শেলবির দিকে এগিয়ে দিল। নর্তকীর আসর বসাও না হুরপুরের আসর বসাও, তাতে কোনো সমস্যা নেই। আমার সমস্ত কৌতূহল বাচ্চাটাকে নিয়ে। শেলবি কম্পিত হাতে ওয়াইনের গ্লাসটা নিল, ঢোক গিলে বলল, বাচ্চাটাকে আরেক ডোজ চেতনানাশক ইনজেক্ট করছি, আপাতত উঠবে না। ড্যাম নট দ্যাট শেলবি, তুমি ডক্টর রিচার্ডসনের ছাত্র, তোমার এর থেকে বড় চিন্তা করা উচিত। শৈবাল সিদ্দিক সামনের টেবিলে ধপ করে একটা নোটবুক রাখলো। নোটবুকটা দেখা মাত্রই ঢোক গিলল শেলবি। ডক্টর রিচার্ডসনের রিসার্চ জার্নাল এটা। শৈবাল সিদ্দিক নোটবুকটা শেলবির দিকে এগিয়ে দিল, শান্ত কণ্ঠে বলল, ডক্টর রিচার্ডসনের গবেষণার আলটিমেট লক্ষ্য ছিল ওয়ার ওয়েপন বানানো। শেলবি, চিন্তা করে দেখো, এই বাচ্চাটা ডক্টর রিচার্ডসনের প্রথম সাকসেসফুল এক্সপেরিমেন্ট, অথচ বাচ্চাটা আমাদের কন্ট্রোলে নাই। এই বাচ্চাটাকে যদি আমি কন্ট্রোল করতে পারতাম তাহলে পুরো দুনিয়া আমার হাতে এসে যেত না। শেলবি ওয়াইনের গ্লাস রেখে নোটবুক তুলে নিল, নিচু গলায় বলল, আপনি চাচ্ছেন অমানবিক শক্তির বাচ্চাটাকে কন্ট্রোল করতে, অনেকটা কিলিং মেশিনের মতো? ইয়াপ, আমি অস্ত্র ব্যবসায়ী। এইরকম অস্ত্রের জন্যই তো আমি টাকা ঢেলেছি এই স্টুপিড রিসার্চে। শৈবাল সিদ্দিক হাসি হাসি স্বরে বলে একটু থামলো, তারপর এগিয়ে এক ঢোক ওয়াইন গিলে বলল, শুধু এই বাচ্চাটা না, আমি আরও এরকম বাচ্চা চাই, ভয়ঙ্কর শক্তিশালী কিন্তু আমার হাতের পাপেট। শেলবি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কবে থেকে এত কিছু চিন্তা করে রেখেছে ভয়ঙ্কর রকমের বুদ্ধিমান মানুষটা। শৈবাল সিদ্দিক অবশ্য শেলবির হতভম্ব ভাবের কোনো গুরুত্ব দিল না, হাই তুলে বলল, শেলবি, আমি চাই এই বাচ্চা আমার কথা চলবে, আমার পালা কুত্তার মতো। আমি বললে বিনা দ্বিধায় ওই মেজর সাদাতের টুটি ছিঁড়ে আনবে এমন। একে তুমি ব্রেন ওয়াশ বলো, রোবট বলো, নয়তো আর যা খুশি, বাট আই নিড দ্যাট। শেলবি ঢোক গিলল, কিছুক্ষণ চিন্তা করে বলল, রিচার্ডসন স্যার মাইক্রোচিপ নিয়ে কথা বলছিল। আপাতত এই বাচ্চাটাকে নিয়ে পুরোপুরি সফল হলে এর ক্লোনিং করে আরও 1000টা ওয়ার্ড ওপেন বানানো যাবে। সেই জন্য ওই বাচ্চাটাকে নিয়ে আগে কাজ করতে হবে আমার। ছোটোখাটো কিছু এক্সপেরিমেন্ট। গো অন, অল ইয়ার্স। 6 মাসের মধ্যে আমার রেজাল্ট চাই। এর জন্য যা লাগে আমি তা দেব তোমাকে। এই ফ্যাক্টরি বাইরে থেকে কেবল নামে ফ্যাক্টরি, এই পুরো বিল্ডিং হবে তোমার রিসার্চ ফিল্ড, সাথে যা লাগে সব। শৈবাল সিদ্দিক দরাজ গলায় বলল। লোভে চকচক করে উঠল শেলবি, চোখ জোড়া। সে মাথা নাড়িয়ে বলল, অবশ্যই পারবো স্যার। তারপরে অবশ্য পুরনো কথা মনে করার ভঙ্গিতে বলল, প্রথম এক্সপেরিমেন্টের বাচ্চাটাকে যদি ওই কুত্তি লিলি গ্রে নিয়ে না পালাতো তাহলে আরও ভালো হতো, অনেকখানি এগিয়ে থাকতাম। ড্যাম দ্যাট ব্লাডি উইচ।
ওয়াইনের বোতল চেপে বসলো শৈবাল সিদ্দিকের হাতের আঙ্গুল, ফুলে উঠল কপালে শিরা উপশিরা। এই এক বিদেশি বেটি আর এদিকে মেজর সাদ্দাত, এই দুইটা চালাকি তাকে তার জীবনের চরম ঘোলটা খাইয়েছে। শৈবাল সিদ্দিকের রাগটা অবশ্য ধরতে পারল না ডক্টর শেলবি। সে চিন্তা করতে করতেই পড়ল, স্যার আপনি শিওর লিলি গ্রে বিদেশেই পালিয়ে গেছে? আপনারা তো বিদেশে তোলপাড় করে ফেলেছেন। ফকির নার্স বিদেশে কোন জায়গায় পালাতে পারবে যে আপনারা খুঁজে পাবেন না? তুমি বলতে চাইছো এই বেটি বাংলাদেশে আছে? বাংলাদেশে এই কুত্তিকে কি কম খুঁজেছি আমি? দুনিয়ায় কোনো জায়গা বাদ রাখি নেই। তিক্ত কণ্ঠে বলল শৈবাল সিদ্দিক, একটু থেমে কড়া গলায় যোগ করলো, তোমার যখন এতটাই বুদ্ধি তাহলে নিজেই খুঁজে বের করো না। একটা ভাঙ্গা মাইক নিয়ে বের হয়ে পড়ো, গলি গলিতে হাঁটবে আর চাচাবে একটি হারানো বিজ্ঞপ্তি, ব্লা 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 ব্লা। ডক্টর শেলবি তাড়াতাড়ি সামলে নিল, বলল, আমি তা বলছি না সিদ্দিক, আমার ধারণা লিলি গ্রে আর বাচ্চাটা কেউই বেঁচে নেই। একজনই বোধ হয় আপনারা খুঁজে পাননি। শৈবাল সিদ্দিক ঢকঢক করে ক্লাসে পুরো ওয়াইন গিলে নিল, মুখ মুছে কড়া গলায় বলল, তাহলে ফালতু কথা বলছো কেন? যেটা আছে সেটা নিয়েই কাজ করো না। এই এক বাচ্চাকে উদ্ধার করতে কত যন্ত্রণা গেছে জানো? স্টুপিড ওমেনাইজারের সায়েন্টিস্ট। কুকড়ে গেল শেলবি। অযথায় সাইকোপ্যাথকে ঘাটিয়ে বিপদে পড়তে চায় না সে। আবারও দীর্ঘ নীরবতা নামলো রুমটাতে, কেবল মাঝে মাঝে ওয়াইনের বোতল আর গ্লাসের টুকটাক শব্দ। শেলবি শৈবাল সিদ্দিকের মেজাজ ঠান্ডা করার জন্য হাত কচলে বলল, বাই দ্য ওয়ে সিদ্দিক, আপনার হার্টের অসুখটা, বাচ্চাটার ব্লাড কিন্তু কাজেরই আছে। হেসে ফেলল শৈবাল সিদ্দিক, হাসতে হাসতেই বলল, তুমি এই আজাইরা কথা বিশ্বাস করেছো? আমার হার্টে কোনো সমস্যা নেই ইডিয়েট, আমার বানানো গুজব এটা। শেলবি আবারও বিষম খেলো, তোতলাতে তোতলাতে বলল, রিয়েলি? কিন্তু কিন্তু কেন? যাতে আমার শত্রু আমাকে দুর্বল মনে করে সহজ জাল পাতে। অসুস্থ মানুষের উপর না চাইতেও সবার সিম্পেথি চলে আসে শেলবি। ব্ল্যাক এজেন্সির ডাই হার্ট এজেন্ট মেডুসারও আমার জন্য সিম্পেথি ফিল করেছে। আর আমার ওই সহানুভূতিটার দরকার ছিল মেডুসাকে ব্যবহার করে বাচ্চাটাকে খুঁজে বের করতে। স্তব্ধ হয়ে তাকিয়ে রইল শেলবি। অসংখ্যবারের মতো আবারও বুঝতে পারল তার সামনে বসা এই বাদামি চামড়ার ছেলে আসলে কোনো মাত্রা ঠান্ডা মাথার শয়তান। শৈবাল সিদ্দিক অবশ্য শেলবি তবদা খেয়ে যাওয়াকে তেমন কোনো দাম দিল না। সে ওয়াইনের গ্লাসে আরেকটা চুমুক দিয়ে বলল, বাই দ্য ওয়ে, ওই সিরিয়াল কিলার কামাল মিয়া এসে যতটুকু বলেছে তাতে তো নিশ্চিত বোঝা যাচ্ছে বাচ্চাটা নিশ্চয়ই কোনো না কোনো পাওয়ার আছে। তুমি এক্সপেরিমেন্ট করতে গেলে আমার না তোমারই 12টা বাজিয়ে দেয়। শেলবি মাথা নাড়ালো, দ্রুত হাতে ডক্টর রিচার্ডসনের নোটবুকের পাতা উল্টালো সে। নির্দিষ্ট পাতা বের করে শৈবাল সিদ্দিককে দেখালো সে। দেখুন সিদ্দিক, রিচার্ডসন স্যার আগে এই ঝামেলা এড়াতে ব্যবস্থা করে গেছেন। একটা বাচ্চাটার জন্য একটা প্রোঅ্যাক্টিভ ব্যারিয়ার বানাতে হবে। বাচ্চাটার সেন্সারি নার্ভ সিস্টেম সর্বক্ষণিকের মনিটর করবে এই ব্যারিয়ার। বাচ্চাটা তার পাওয়ার ইউজ করতে গেলে ব্যারিয়ারটা কাউন্টার অ্যাটাক করবে। ডক্টর শেলবির এই বিজ্ঞানের কচকচানির একটা কিছু বুঝতে না পেরে মুখ বিকৃত করলো শৈবাল সিদ্দিক। সে বিরক্তি কণ্ঠে বলল, শেলবি, আমি কমার্সের ছাত্র, বিজ্ঞানের আমি কিছুই বুঝি না। সহজ করে বলতে পারলে বলো, নইলে লাথি মেরে বের করে দেব। থতমত খেয়ে গেল শেলবি। থেমে থেমে বলল, বাচ্চাটার গলা, হাত অথবা পাতে একটা কলার সেট করা হবে। বাচ্চাটার পাওয়ার ইউজ করতে গেলে অবশ্যই তার নার্ভ সিস্টেম ওভার পাওয়ার হয়ে যাবে। কলারটা সেটা মাপতে পারবে, তাপমাত্রা করা শক দেবে, একেবারে মাপা শক, বেশি না কমও না, যতটুকু হলে বাচ্চাটা একটা অমানবিক শক্তি ব্যবহার করতে পারবে না, ঠিক ততটুকুই। হাসি ফুটে উঠল শৈবাল সিদ্দিকের মুখে। কুত্তার গলার পরানো কলারের মতো। খুক খুক করে কাশলো ডক্টর শেলবি। অনেকটা সেরকমই। ড্যাম, দ্যাটস সো গুড। বসে আছো কেন? ড্রিঙ্ক দ্য ওয়াইন। শৈবাল সিদ্দিক হাসি হাসি মুখে বলল। নিষ্ঠুর আনন্দে চকচক করছে তার চোখ মুখ। শেলবি আনন্দে গদগদ হয়ে ওয়াইনের গ্লাসে চুমুক দিল। আপাতত তার রিসার্চের জন্য এই সাইকোপ্যাথের পা চাটতে সমস্যা নেই তার। সময় বয়ে যাচ্ছে, সেই সাথে দুজন ভয়ঙ্কর মানুষের নিঃশ্বাসে বিষাক্ত হয়ে উঠছে সিদ্দিক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কোমল পানীয় প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরির আন্ডারগ্রাউন্ড অফিস। বাচ্চাটার জ্ঞান ফিরল পরের দিন দুপুরে। অচেনা সাদা ধবধবে একটা বিশাল হলরুমের মাঝে কাচের দেয়ালে আটকে ছোট রুমে পড়ে আছে সে।
অনি কেঁপে উঠল। বড্ড পরিচিত লাগছে তার সবকিছু। সেই ভয়ঙ্কর ল্যাবটার মতো লাগছে চারিপাশ। অনি কোনো মতে উঠে দাঁড়ালো। খোঁড়াতে খোঁড়াতে উঠে দাঁড়ালো সে। কাচের দেয়াল স্পর্শ করলো, ফিসফিস করে ইংরেজিতে বলল, মানা, তুমি কোথায়? ঠিক সেই মুহূর্তে কাচের দেয়ালের সামনে দাঁড়ানো সাদা ল্যাব অ্যাপ্রন পরা একটা মানুষ। অনি চেনে তাকে। ল্যাবরেটরিতে রিচার্ডসনের পিছনে পিছনে ঘুরতোই জানোয়ারটা। রিচার্ডসন যা বলতো তাই করতো সে। ডক্টর শেলবি পার্সের সুইচে চাপ দিয়ে কমিউনিকেশন মিডিয়া অন করলো, যাতে ভেতরে বাইরে দুজনের কথাই দুজন শুনতে পারে। হাসি হাসি মুখে বলল, হ্যালো সাবজেক্ট 002। ডক্টর শেলবির কথায় আবারও সেই ভয়ঙ্কর দিনগুলোতে ফিরে গেল যেন। অনি চিৎকার করে নিচে বসে পড়লো, দুহাত দিয়ে কান চেপে ধরলো, বিড়বিড় করে নিজেকে বলতে লাগলো। দ্যাটস নট ট্রু। শেলবি এক ধরনের কৌতূহল নিয়ে অনির এই অবস্থা দেখলো, তারপর হাসি হাসি মুখে বলল। ওয়েলকাম হোম ডিয়ার। অনি চোখ তুলে তাকালো, চাপা গলায় বলল। দ্যাটস নট মাই হোম। শেলবির ঠোঁটের হাসি মুছে গেল। সে শীতল কণ্ঠে বলল। ওয়েল ফ্রম নাই ইট উইল বি। লালচে রং ঝিকিয়ে উঠল অনির চোখের তারায়। চিৎকার করে বলল সে। নেভার। সাথে সাথেই তার টেলি কাইনেসিস পাওয়ার ব্যবহার করতে নিল সে। চোখের মনি দপদপ করছে, হাত দুটো শক্ত হয়ে মেঝে আঁকড়ে ধরেছে, গলার কাছে শিরা উপশিরাগুলো ফুলে উঠেছে, মুখ ভয়ঙ্কর আক্রোশে লালচে হয়ে গেছে। অন্য সময় হলে এতক্ষণে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত কাচের দেওয়াল, কিন্তু এই প্রথম কিছুই হলো না, বরং প্রচণ্ড শকে ছিটকে নিচে পড়ল অনি। প্রচণ্ড যন্ত্রণায় থরথর করে কাঁপতে লাগলো বেচারা। ফেনা পড়ছে তার কষ বেয়ে। অনি তার পায়ের দিকে তাকালো। একটা কলারের মতো কিছু তার পায়ে আটকে দেওয়া হয়েছে, যেখান থেকেই ক্ষণে ক্ষণে ভেসে আসছে বৈদ্যুতিক তরঙ্গ। টেনে কলারটা সরানোর চেষ্টা করলো অনি। তাতে কলারটা বিন্দু মাত্র স্থানচ্যুত তো হলোই না, বরং আরও বেড়ে গেল যন্ত্রণা। অনির শরীর মেঝেতে কুকুরে যন্ত্রণা সামলাল দিতে চাইলো। ফিসফিস করে বলল ছেলেটা। মানা, ইটস হার্টস। ডক্টর শেলবি সহজ ভঙ্গিতে সেদিকে তাকিয়ে আছে। অনির যন্ত্রণাকাতর চেহারার দিকে তাকিয়ে বলল। আশা করি শিক্ষা হয়ে গেছে। চুপচাপ কোঅপারেট করবে, নইলে দিনে হাজারবার এই শকের মধ্যে দিয়ে যেতে হবে। আর হ্যাঁ, কলারটা খুলতে গেলে স্পেসিফিক কোড লাগবে, সো খোলার চেষ্টা করো না, যন্ত্রণা আরও বাড়বে। কথা শেষ করে চলে গেল শেলবি। তার এখন প্রচুর কাজ। পুরো ল্যাবটাকে গুছিয়ে আবারও এক্সপেরিমেন্ট শুরু করতে হবে, আবারও শুরু করতে হবে রিসার্চ নামের অমানবিকতা। শেলবি চলে যাওয়ার পরে সেখানে আচ্ছন্নের মতো অনেকক্ষণ পড়ে রইল অনি। অস্ফুট স্বরে বলতে লাগলো। মানা, সাদাত, প্লিজ সেভ মি। ইউ প্রমিস টু সেভ মি। মেজর সাদাতের নাম ধরে এই প্রথম ডাকলো অনি। এতদিন সে তামান্না নিয়নের মুখে কেবল মেজর সাদাতের নামটা শুনেছে, এখন সে মেজর সাদাতকে বিড়বিড় করে ডাকছে অনেক সাদাত। সেভ মি সাদাত, আই এম স্কোয়ার্ড। অনি স্কেয়ার্ড। কাকতালীয়ভাবে ঠিক সেই সময় সেনাবাহিনীর বিশেষায়িত হাসপাতালের অল্প দূরের একটা ছোটখাটো প্রাইভেট ক্লিনিকের 302 নম্বর রুমে তীব্র শব্দে অ্যালার্ম বেজে উঠল। পাশে রাখা মনিটরের হার্টবিটের গতিরেখা ওঠানামা শুরু করলো অনিয়মিতভাবে। এরই মধ্যে পেশেন্ট বেডে অসাড় হয়ে পড়ে থাকা হাতের আঙ্গুল নড়ে উঠল। নিঃশ্বাসের বাষ্পে ঘন হয়ে উঠল অক্সিজেন মাস্ক। তার ঠিক 1 মিনিট পরে চোখ মেলল মেজর সাদাত। চোখে কি হয়েছে ভাই? কর্নেল রাকিন নরম স্বরে জিজ্ঞাসা করলো। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল বা চোখের ব্যান্ডেজটা স্পর্শ করলো। কোথাকার কোন এক বেটি তামান্নার কারিশমাতে এই চোখ প্রায় খরচের খাতায়। হাসপাতালের ডাক্তার বারবার বলে দিয়েছে তাকে সতর্ক থাকতে, কিন্তু এমন একটা সময় জেনারেল মিটিং ডাকা হয়েছে যে ইকবাল সিদ্দিক না এসে পারেনি। এই মিটিংটা কিসের উপর তা জানানো হয়নি, কিন্তু কানঘোষা চলছে যে মেজর সাদাতের নামে এমার্জেন্সি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করার কাহিনী নিয়েই কিছু না কিছু হবে। এই অবস্থায় যে এই এমার্জেন্সি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে সেই লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিকি যদি না থাকে, তাহলে কাহিনী উল্টো দিকে ঘুরতে সময় লাগবে না মোটেও। লেফটেন্যান্ট কর্নেল ইকবালের মুখ দেখে অবশ্য তার কিছুই বোঝা গেল না। সে হাসি হাসি গলায় বলল। তেমন কিছু না রে ভাই, বাসায় পেরেকের কাজ আছে, গিয়ে ব্যথাটা পেরেছি। ইস, সাবধান থাকবেন না। রাকিন জিহবা দিয়ে চুকচুক আওয়াজ করলো। মনে মনে ওই বদ জুনিয়র অফিসার তামান্নাকে এক হালি কড়া গালি দিল ইকবাল সিদ্দিকী। মুখে বলল, হ্যাঁ, সাবধান হওয়া উচিত ছিল। ভাই, যে জন্য ডেকেছিলাম। রাকিন তার ডেস্কের ফাইল গুছাতে গুছাতে বলল, আজকে জেনারেল মিটিং হবে জানেন তো? 4 মেজর জেনারেলের সবাই থাকবে সেখানে। হ্যাঁ ভাই, জানি তো।
লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক এই প্রথম চাপা অস্বস্তি বোধ করতে লাগলো। রাকিন তার জুনিয়র, কিন্তু পদমর্যাদায় এক স্কেল উপরে। মাঝখানে লেফটেন্যান্ট কর্নেল ইকবাল একটা ফালতু ঘুষের ঝামেলায় ফেসে গিয়েছিল। অন্য কারো বেলায় হলে চাকরি চলে যেত সোজা, কিন্তু সিদ্দিক গ্রুপের হস্তক্ষেপের জন্যই বেঁচে গেছে সে। কেবল শাস্তিস্বরূপ প্রমোশন স্থগিত হয়ে গেছে একবার, সেখান থেকে শুরু হয়েছে যত সমস্যা। কর্নেল রাকিন ফাইলগুলো তাকে তুলে বলল, ইকবাল ভাই, একটা ভালো কথা বলি। জেনারেল মিটিং শুরুর সাথে সাথেই সায়েন্স স্যারের ঠ্যাং ধরে ঝুলে পড়বেন, কেমন? হতভম্ব চোখে তাকালো ইকবাল সিদ্দিক, কিছু বলল না। কর্নেল রাকিন ডেস্ক পেরিয়ে ইকবাল সিদ্দিকের সামনে এসে দাঁড়ালো, ঠান্ডা গলায় বলল, মানে বুঝেন নাই, ইমার্জেন্সি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে কত বড় ভুল করেছেন সেটাই জেনারেল মিটিংয়ে 100 রকমভাবে বলবেন। মিটিংয়ের প্রত্যেকটা অফিসার যাতে ভালো করে বুঝে আপনি একজন ছাগল স্কোয়াডের লিডার, যে বেকুবের মতো সায়েন্স সাদাবের ছেলের নামে ইমার্জেন্সি ওয়ারেন্ট জারি করেছেন, এমন এর জন্য আপনি মারাত্মক অনুতপ্ত। কর্নেল রাকিনের শেষের কথায় ধৈর্যের বাঁধ ভাঙল লেফটেন্যান্ট কর্নেল ইকবালের। সে কিছুটা গলা উঁচু করেই বলল, রাকিন। স্যার। কঠোর গলায় বলল কর্নেল রাকিন। স্যার বল বেটা, তোর স্যার হই আমি, কর্নেল রাকিন। স্তব্ধ হয়ে তাকিয়ে রইল লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক। কর্নেল রাকিন শীতল কণ্ঠে বলল, কি বলেছি নিশ্চয়ই বুঝতে পারছ ইকবাল। লেফটেন্যান্ট কর্নেল ইকবালের শরীর চিরবির করে জ্বলছে। সে কোনো মতে নিজেকে সামলে নিচু গলায় বলল, কিন্তু এইভাবে তো হয় না স্যার, আমার কাছে এই ইউটনেস আছে, প্রমাণ আছে, মুডিভ আছে। কর্নেল রাকিন শব্দ করে হেসে ফেলল, হাসতে হাসতেই বলল, তোমার ওই আইন উইটনেসকে বেশি না, মাত্র 1 ঘন্টা সেনাবাহিনীর স্পেশাল মাত দিব, সে হরবর করে সব স্বীকার করবে। প্রমাণগুলো স্পেশাল ফরেনসিক টিম দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে টেস্ট করার ব্যবস্থা করব। একটা সুতো বাটপাড়ি দেখা মাত্র আগের ফরেনসিক টিমকে লাত্তি মেরে জেলে ঢুকাবো। আর মোটিট সেনাবাহিনীর কোনো অফিসারের মিটিংয়ে মেজর তোয়ার সাথে সমস্যা নেই, এই অজুহাতে সবার নামে ইমার্জেন্সি ওয়ারেন্ট জারি করবা তুমি, লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক। আর স্যার, বাড়িতে যে মেজর সাদাত সিভিলিয়ান জিমজিম করছে, সবাই দেখেছে এই জিনিস, দিনের আলোর মতো সত্য এটা। মরিয়া হয়ে বলল ইকবাল সিদ্দিক। কেউ দেখেনি ইকবাল সিদ্দিক, বাংলাদেশ সেনাবাহিনী খুব ভালো করে জানে দিনের আলোকে কিভাবে রাতের অন্ধকারে বদলে দিতে হয়। কথাটা তোমার আমার বেলা সবার বেলায় সত্য, তবে তোমার বেলায় একটু বেশি সত্য। এত বেশি দুর্নীতির প্রমাণ রেখে গেছ যে 1 সেকেন্ডের কম সময় আমি তোমার বিষ নামিয়ে দিতে পারি। শেষের কথাগুলো কঠোর শোনালো কর্নেল রাকিনের গলায়। লেফটেন্যান্ট কর্নেল ইকবালের দিকে তাকিয়ে সাথে আরেকটু যোগ করলো, কিন্তু আমি সে ঝামেলায় যাব না। শাহিন স্যার ইতিমধ্যে অনেক স্টেজে আছে, এইসব জিনিসে তার স্টেজ বাড়বে বা কমবে না। কাজে তুমি নিজের ভুল স্বীকার করে মাপ চাইবা, আমিও সব ভুলে যাব। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল চোখ তুলে তাকালো কর্নেল রাকিনের দিকে। চাপা আক্রোশে ধকধক করছে তার চোখ। আর যদি না বলি? কর্নেল রাকিন আবারও তার চেয়ারে বসলো, হেলান দিয়ে বলল, লেফটেন্যান্ট সাহেব, আমি খারাপ হলে কোন লেভেলের খারাপ হই সেটা তোমার থেকে ভালো আর কে জানে। ঘুষের মামলাতে কোনো সেনা অফিসারের ডিমোশন হয়, এই কাহিনী শুনেছ কখনো? তোমার হয়েছে, কারণ স্মরণ করলেন রাকিন তোমার এই মামলা তদন্ত হ্যান্ডেল করেছে। কাজে আর তেনা না পেঁচিয়ে বিদায় হও, নইলে এবার কিন্তু একদম জেলে পাঠিয়ে থামবো। দাঁতে দাঁত চেপে অপমানগুলো হজম করলো লেফটেন্যান্ট কর্নেল ইকবাল। একই স্বরে বলল, আই আন্ডারস্ট্যান্ড স্যার। কোন বালের আন্ডারস্ট্যান্ড করছো তুমি, বলো তো? কর্নেল রাকিন তার ডেস্কে পা তুলে বলল, আমি জেনারেল মিটিং এ ভুল স্বীকার করে মাফ চাইব। চাপা গলায় বলল লেফটেন্যান্ট কর্নেল ইকবাল। অপমানে ঝাঁঝা করছে তার কান। গুড, নাও গেট আউট।
কর্নেল রাকিন শীতল কণ্ঠে বলল। মিলিটারি কায়দায় স্যালুট দিয়ে বের হতে গিয়েও থমকে দাঁড়ালো লেফটেন্যান্ট কর্নেল ইকবাল। ঘাট ঘুরিয়ে তাকালো কর্নেল রাকিনের দিকে। স্যার, মেজর সাদাত কি বেঁচে আছেন? কি বললা তুমি? সোজা হয়ে বসলো কর্নেল রাকিন। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক রীতিমতো বেপরোয়া কণ্ঠে বলল। মেজর সাদাতকে দুটো গুলিতে করেছিল সেনা অফিসাররা। একটা কাঁধে আর অন্যটা ফাঁকা গুলি হয়েছিল। এর মধ্যে সেনাপ্রধানের অর্ডার এসে গিয়েছিল, সেজন্য অপারেশন স্থগিত করা হলো। অ্যাম্বুলেন্সে ওঠানোর সময়ই নাকি মেজর সাদাতের হার্টবিট থেমে গিয়েছিল। বেঁচে আছে তো আপনাদের সাথে মেজর সাদাত? আরে এই গাধার বাচ্চার তো মেলা সাহস। রাকিন সোজা হয়ে বসলো। ডেস্কের উপর রাখা রিভলভার তুলে নিয়ে তাক করলো লেফটেন্যান্ট কর্নেল ইকবালের দিকে। তোকে এখানে গুলি করে মারতে আমার ব্রু পর্যন্ত যে কাঁপবে না, এই তথ্য তুই জানিস তো? লেফটেন্যান্ট কর্নেল ইকবাল স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল কর্নেল রাকিনের দিকে। অনেকটা আপন মনে বলছে এমন ভঙ্গিতে ঠান্ডা স্বরে বলল। এর মানে বেঁচে আছে ওই খানকে বলা? ধুর, এই শালা মরবো কবে? ক্লিক করে সেফটি ক্যাচ টানার শব্দে বাস্তবে ফিরল লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক। বাস্তবে ফেরার পরপরই কলিজা শুকিয়ে গেল তার। কর্নেল রাকিন শান্ত ভঙ্গিতে লেফটেন্যান্ট কর্নেল ইকবালের দিকে রিভলভার নিশানা ঠিক করছে, আর 1-2 মিনিটের মধ্যে ট্রিগার টানবে সে এমন অবস্থা। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিকি কিছু বলার জন্য মুখ হা করলো, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না তার মুখ থেকে। ঠিক সেই মুহূর্তে দরজায় খটখট করে কড়া নাড়ল কেউ, আর সেই সাধারণ শব্দটাই লেফটেন্যান্ট কর্নেল ইকবালের জানটা বাঁচালো। রিভলভার নামিয়ে রাখলো কর্নেল রাকিন। কর্নেল রাকিন ঠান্ডা গলায় বলল। আমার স্কাউটের একটা পোলাপানের নামও যদি তুই মুখে নিস, তাহলে আমি কিন্তু আইনের ধারবো না। সোজা গুলি করে তোকে জাহান্নামে পাঠিয়ে দিব। গলা শুকিয়ে গেছে লেফটেন্যান্ট কর্নেল ইকবাল। এসে ঢোক গিলে মাথা নাড়ালো। কর্নেল রাকিন রিভলভার নামিয়ে রাখতে রাখতে বলল। নাও গেট আউট বিফোর আই শুট ইউ টু ডেট। বের হয়ে এলো লেফটেন্যান্ট কর্নেল ইকবাল। রাগে তার শরীর জ্বলছে। সে বের হতেই দেখলো সার্জেন্ট জহুরুল দাঁড়িয়ে রয়েছে। লেফটেন্যান্ট কর্নেল ইকবালকে দেখে স্যালুট দিল সার্জেন্ট জহুরুল। তারপর লেফটেন্যান্ট কর্নেল ইকবালকে পাশ কাটিয়ে কর্নেল রাকিনের অফিসে ঢুকলো সে। সার্জেন্ট জহুরুল ভিতরে ঢোকার সাথে সাথে লেফটেন্যান্ট কর্নেল ইকবালের মাথায় একটা সম্ভাবনা ঝিলিক দিল। সামনের করিডোরটা ঝাড়ু দিচ্ছে এক কর্মচারী, তাকে ডাকলো লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক। তার কপাল ভালো, আগে ছেলে তার এরিয়াতে কাজ করতো। কাজে পরিচিত মানুষকে হুট করে দেখে গল্প করার ভঙ্গিতে বলল। আরে তুমি সাকিব না? এখানে প্রতিদিন এই এরিয়া ক্লিন করো নাকি তুমি? কর্মচারীটা প্রথমে ভ্যাপাচাকা খেয়ে গেল, তারপরে অবশ্যই সেনাবাহিনীর এত বড় একজন কর্মকর্তা তাকে চিনতে পেরেছেন এই খুশিতে গদগদ হয়ে বলল। জি স্যার, দিনে 3 বেলায় ক্লিনিং করতে হয়। রাকিন স্যার রাগ করেন নইলে। এই যে একটু আগে অফিসারটা ঢুকলো রাকিন স্যারের রুমে, সে কি প্রায় আসে? লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিকী কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল। আগে আসতো না স্যার, এই কদিন হলো সকাল বিকাল ঘন ঘন আসছেন। কর্মচারী লেফটেন্যান্ট কর্নেল ইকবালের প্রশ্ন কোনো সন্দেহ না করে সরল মনে উত্তর দিল। বাহ, কি করে মনে রাখলে? প্রতিদিন কত মানুষ আসে যায় কর্নেল রাকিনের রুমে? কথার পিঠে কথা বলছে এমন ভঙ্গিতে বলল লেফটেন্যান্ট কর্নেল ইকবাল। তাকে মনে না রেখে উপায় আছে স্যার। এই 3 দিন হলো আসছেন, আর প্রত্যেক দিন 12টা বাজিয়ে দিচ্ছে ক্লিন করা ফ্লোরটা। কিছুটা বিরক্তির আভাস কর্মচারীর কণ্ঠে। সার্জেন্ট জহুরুলের উপর সে যে ভালোই খেপা হয়ে আছে এই কথা বোঝা যায় তাকে দেখলে। 3 দিন ধরে? বিদ্যুৎ ঝলকের মতো জ্বলে উঠল লেফটেন্যান্ট কর্নেল ইকবালের মাথার বুদ্ধি। তার মানে মেজর সাদাতকে শুট আউট করার দিন থেকেই সার্জেন্ট জহিরুল আর কর্নেল রাকিনের যোগাযোগ বেড়েছে। সার্জেন্ট জহুরুল আগে কর্নেল রাকিনের স্কোয়াডে ছিল, কমাস আগে মেজর সাদাতের স্কোয়াডে ট্রান্সফার হয়েছে। হুট করে মেজর সাদাতের শুট হওয়ার দিন থেকে সার্জেন্ট জহুরুলের কর্নেলের রাকিনের সাথে তো ঘন ঘন সাক্ষাৎ, তাই সন্দেহজনকই লাগছে ইকবাল সিদ্দিকের কাছে। ইকবাল সিদ্দিকি তার হাতে ঘড়ি দেখলো। জেনারেল মিটিং শুরু হতে আর আধা ঘন্টা সময় বাকি আছে। ইকবাল সিদ্দিক দ্রুত হাতে ফোনে একটা নাম্বার ডায়াল করলো। ডিবিতে তার এক পরিচিত বন্ধু আছে, রবিউল নাম তাকে। একবার রিংটোন বাজতেই ফোন ধরলো রবিউল। ক্ষমতাবান ইকবাল সিদ্দিকের ফোন কল অগ্রাহ্য করার সাহস নেই এই তেলবাজ ডিবি অফিসারের। হ্যাঁ ইকবাল ভাই বলেন। ওপাশ থেকে শোনা গেল ডিবি অফিসার রবিউল ইসলামের ভারী গলা। রবিউল, একটা নাম্বার দিচ্ছি, পরের 2 ঘন্টা এই নাম্বারের মালিক কোথায় কোথায় যায় তার লোকেশন ট্র্যাক করতে পারবা।
ইকবাল সিদ্দিক দ্রুত কণ্ঠে বলল, পারবো না কেন ভাই, সাইবার সিকিউরিটিতে কাজ করি, এটা তো 2 সেকেন্ডের খেল। আপনি নাম্বারটা টেক্সট করে দেন, আমি দেখছি। রবিউল ইসলাম হাসি হাসি গলায় বলল। নাম্বারটা টেক্সট করে দিল ইকবাল সিদ্দিক। তারপর দ্রুত গতিতে করিডোর ধরে হাঁটতে লাগলো সে। জেনারেল মিটিং শুরু হতে আর 10 মিনিট বাকি। 3 ঘন্টা পর জেনারেল মিটিং থেকে বের হয়ে নিজের অফিসে ঢুকলো লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক। বিধ্বস্ত দেখাচ্ছে তাকে, কপালে এখনো বিন্দু বিন্দু ঘাম জমছে। জেনারেল মিটিংয়ে তার তুলোধুনো করে দিয়েছে কর্নেল রাকিন আর মেজর জেনারেল শাহাদুজ্জামান। এতবার মাফ চেয়েও লাভ হয়নি। কর্নেল রাকিনের উস্কানিতে মেজর জেনারেল শাহাদুজ্জামান তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন টিম বানিয়েছে। কর্নেল রাকিন, মেজর জেনারেল শাহাদুজ্জামান আর ব্রিগেডিয়ার খালেদকে নিয়ে বানানো ডিসিপ্লিনারি টিম। উপদেষ্টা আবার মেজর সাদাতের বাপ শাহিন সাদাত নিজে। এই ডিসিপ্লিনারি কমিটি নাকি রিপোর্টটা পেশ করবে স্বয়ং সেনাপ্রধান মহিউদ্দিন জাহাঙ্গীরের কাছে। মোড়ার উপর খড়ার ঘাড় কি। আজকে বাদে পরের দিন রাত 8টায় প্রথম শুনানি। 3 ঘন্টার রুদ্ধদাসে শুনানিতে আরেক দফা তুলোধুনো হবে লেফটেন্যান্ট কর্নেল ইকবালের। এত দুশ্চিন্তার ভিড়ে হুট করে একটা সুসংবাদ হাজির হলো লেফটেন্যান্ট কর্নেল ইকবালের সামনে। ডিবি অফিসার রবিউলের ফোন কল বেজে উঠল তার ফোনে। ফোন রিসিভ করতে ওপাশ থেকে কিছুটা বিরক্ত হয়েই বলল রবিউল, ভাই, এটা কার নাম্বার দিলেন? এইবারটা তো সোজা আর্মি হেডকোয়ার্টার থেকে বের হয়ে আপনার আর্মি মেডিকেলের পাশে একটা ক্লিনিক, আশা প্রাইভেট হসপিটাল থানা করে বসে আছে। লোকেশন একবারও চেঞ্জ হয় নাই। ঝটকা মেরে সোজা হলো লেফটেন্যান্ট কর্নেল ইকবাল। আস্তে আস্তে সব বুঝতে পারছে সে। মেজর সাদাত এই আশা প্রাইভেট হাসপাতালে ভর্তি আছে। সার্জেন্ট জহুরুল তার নিরাপত্তার দায়িত্বে। একে তো সে মেজর সাদাতের স্কোয়াডের লোক, তার উপর কর্নেল রাকিনের বিশ্বস্ত। সেই হিসেবে তাকেই দায়িত্বটা দিয়েছে রাকিন। এই জন্যে এই ঘন ঘন রাকিনের অফিসে আসে সার্জেন্ট জহুরুল মেজর সাদাতের অবস্থার রিপোর্ট পেশ করতে। ভাই, আছেন আপনি? ওপাশ থেকে রবিউল আবারও জিজ্ঞাসা করলো, হ্যাঁ হ্যাঁ রবিউল, পরে ফোন দিচ্ছি তোমাকে। ইনফোর জন্য অনেক অনেক থ্যাঙ্কস। দ্রুত কণ্ঠে বলল ইকবাল সিদ্দিক। ফোনটা কান থেকে নামিয়ে রেখে দীর্ঘ 1 ঘন্টা ঠান্ডা মাথায় ভাবলো লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক। তারপর ফোন তুলে শৈবাল সিদ্দিককে কল দিল ইকবাল সিদ্দিক। এবার অবশ্য একেবারে ফোন ধরল না কেউ। 4বার মিস কল হওয়ার পরে ফোন ধরল শৈবাল সিদ্দিক। বিরক্ত কণ্ঠে বলল, কি সমস্যা চাচা? দেখছো না ব্যস্ত আছি। মেজর সাদাতকে নিজ হাতে মারতে চাও কি না বলো? কোনো রকম ভনিতা না করে সরাসরি প্রসঙ্গে চলে গেল ইকবাল সিদ্দিক। কি? চাচার কথায় প্রথম স্তব্ধ হয়ে গেল শৈবাল সিদ্দিক। মেজর সাদাত বেঁচে আছে, আহত হয়েছে কিন্তু বেঁচে আছে। ঠান্ডা গলায় বলল লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক। দ্য ড্যাম বাস্টার্ড। ওপাশ থেকে গ্লাস ভাঙার শব্দ শোনা গেল। শৈবাল সিদ্দিক সম্ভবত খেপে গেছে। শৈবাল, মাথা না গরম করে আমার কথা শোনো। এটা কিন্তু তোমার জন্য ভালো একটা সুযোগ। মেজর সাদাতকে তুমি নিজ হাতে মারতে পারবে, এটাই তো চেয়েছিলে তুমি। নরম গলায় বলল লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক। চাইলেই তো হয় না, আমি কই পাবো কুত্তার বাচ্চাটাকে? রাগ আর বিরক্ত মেশানো কণ্ঠে বলল শৈবাল সিদ্দিক। আমার কাছে মেজর সাদাতের লোকেশন আছে। আর্মি মেডিকেলের পাশে ক্লিনিক, আশা প্রাইভেট হাসপাতাল, ছোটখাটো একটা ক্লিনিক। কেউ চিনেও না ভালো করে। শাহিন সাদাত তার ছেড়ে ভালো জায়গায় লুকিয়েছে। শিওনের বাচ্চা রাকিনও তার সাথে তাল দিচ্ছে। খড়খড়ে গলায় বলল লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক। কি? তুমি কেমনে জানো? দ্বিতীয়বারের মতো চমকালো শৈবাল সিদ্দিক। তার চাচা যে এতটা কাজের তা এই প্রথম টের পেল শৈবাল সিদ্দিক। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক শৈবাল সিদ্দিকের প্রশ্নের উত্তর দিল না। শীতল কণ্ঠে বলল, কাল রাত 8টা থেকে 10টা আমার রুদ্দার শুনানি হবে। এই শুনি দপ্তর কর্মকর্তা হিসেবে কর্নেল রাকিব আর মেজর জেনারেল শহীদ সাদাত দুজনেই ব্যস্ত থাকবে সেখানে। এই 2 ঘন্টার মধ্যে মেজর সাদাতকে খুন করতে পারবে না। পারবো চাচা, অবশ্যই পারবো। শৈবাল সিদ্দিক ঝলমলে স্বরে বলল। থ্যাংক ইউ চাচা। থ্যাংক ইউ বলার দরকার নেই বেটা। হাসলো ইকবাল সিদ্দিক। কর্নেল রাকিনের দেওয়া সব অপমানের শোধ যত্ন করে পরিশোধ করে দেবে তার ভাতিজা। এই খুশিতে মন ভালো হয়ে গেল তার। টিকটিক করে সামনে এগুচ্ছে ঘড়ির কাঁটা। সেই সাথে এগিয়ে আসছে মেজর সাদাত আর শৈবাল সিদ্দিকের অপ্রত্যাশিত এবং রক্তক্ষয়ী সাক্ষাৎ পর্ব। এত দ্রুত রিলিজ নিচ্ছেন ম্যাম? আপনার শরীর কিন্তু এখনো সারেনি, আপনার এখন রেস্টের দরকার। রিসেপশনে দাঁড়ানো মহিলাটা খটখট শব্দে রিলিজ অর্ডার টাইপ করতে করতে বলল। তামান্না অস্থির ভঙ্গিতে ঠোঁট কামড়ালো, কোনো মতে উত্তর দিল, সমস্যা নেই, আমি বাসায় বিশ্রাম নেব। কিন্তু আপনার পুরো বিল তো মেটানো হয়ে গেছে ম্যাম। জ্ঞান হওয়ার পরে আপনি যে ঝামেলা বাঁধিয়েছেন সেটা ক্ষতিপূরণও আপনার গার্ডিয়ান দিয়ে দিয়েছে। কাজেই এখানে থাকলে।
মহিলা তার কথা শেষ করতে পারল না, তার আগেই তামান্নার রক্তচক্ষু তাকে থামিয়ে দিল। থতমত খেয়ে নিজের কাজে মন দিল মহিলা। তামান্না অস্থির হওয়ার কারণ আছে। 3 দিন এই হাসপাতালে কাটিয়ে দিয়েছে, এটাই এখন তার কাছে অনেক বড় সময় নষ্ট মনে হচ্ছে। তার উপর মেজর সাদাতের এখনো কোনো খবর নেই। আপনার গালের কাটা দাগটা ম্যাম অবহেলা করলে কিন্তু পার্মানেন্ট হয়ে যাওয়ার চান্স আছে। আপনি দ্রুত একজন প্লাস্টিক সার্জনের সাথে কথা বলুন, কেমন? রিসেপশনের মহিলা রিলিজ অর্ডার টাইপ শেষ করে মুখ তুলে তাকিয়ে দেখলো মেয়েটা চলে গেছে। মহিলা অবাক হলো না। এই পেশেন্ট পাগল আছে। জ্ঞান ফেরা মাত্রই যে মেয়ে এক নার্সের গলায় কাঁটা চামচ ধরে পালাতে চেয়েছিল, সে সুস্থ হয়ে যে ভাগতে চাইবে এটাই তো স্বাভাবিক। তার ঠিক আধা ঘন্টা পর আর্মি মেডিকেল হাসপাতালের সামনে একটা সিএনজি থামলো। তামান্না লাফিয়ে সিএনজি থেকে নামলো। কোনো মতে ভাড়াটা মিটিয়ে দ্রুত পায়ে ঢুকলো আর্মি মেডিকেলের হাসপাতালের ভিতর। আশেপাশে সবাই তামান্নার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। যার সমস্ত কিছুতেই এরকম বিধ্বস্ত ভাব, তার দিকে যে লোকে তাকিয়ে থাকবে তাতে আশ্চর্যের কিছুই নেই। তামান্নার তাতেও কোনো বিকার হলো না। সে দ্রুত পায়ে ক্যাপ্টেন ফারুকের কেবিনে ঢুকলো। ক্যাপ্টেন ফারুক তখন কেবিন ছাড়া নিয়তে জিনিসপত্র গোছাচ্ছে। আচমকা এভাবে একজনকে ঢুকতে দেখে চমকে তাকালো। তামান্না মুখে কাপড় সরিয়ে শান্ত কণ্ঠে বলল, ফারুক ভাই, আমি তামান্না। দ্বিতীয়বারের মতো চমকালো ক্যাপ্টেন ফারুক। তামান্নার মুখে এত বড় ও গভীর কাটা দাগ, এমনকি সেলাইটা পর্যন্ত শুকায়নি। লালচে হয়ে ফুলে আছে আশেপাশ। তামান্নার চোখের নিচে আর ঠোঁটের পাশটাতেও কালচে কালশিটে। সময়ের পরিক্রমায় সেগুলো হয়তো মিলিয়ে যাবে, কিন্তু গালের এই ভয়ঙ্কর দাগটা পাকাপাকিভাবে থেকে যাবে বলেই মনে হয়। তামান্না ক্যাপ্টেন ফারুককে এভাবে তাকিয়ে থাকতে দেখে ক্লান্ত হাসি হাসলো। খুব বেশি বিশ্রী লাগছে স্যার? সেই প্রশ্নের উত্তর না দিয়ে নিচু গলায় বলল, শৈবাল সিদ্দিক। আলতো করে গালের দাগটা স্পর্শ করলো তামান্না। হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলল, শৈবাল সিদ্দিকের চামড়ার কাজ বলতে পারেন। আর অযথা কথা বাড়ালো না তামান্না। চেয়ার টেনে বসলো, বড় করে দম নিল কয়েকবার, তারপর থেমে থেমে ক্যাপ্টেন ফারুককে সবকিছু খুলে বলল সে। তামান্নার কাহিনী শেষ হওয়ার পরেও ক্যাপ্টেন ফারুক দীর্ঘক্ষণ চুপ থেকে বলল, আই এম ভেরি প্রাউড অফ ইউ তামান্না, রিয়েলি ভেরি প্রাউড। তামান্না একটু হাসলো, শুধু কিছু বলল না। ক্যাপ্টেন ফারুক ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, মেজর সাদাতও তোমাকে দেখলে একই কথা বলবে তামান্না। তামান্না ঠোঁট কামড়ে নিজের কান্না আটকালো, বলল, কিন্তু কোনো লাভ হয়নি তো স্যার, কাউকেই তো বাঁচাতে পারলাম না। জান দিয়ে লড়ছ তো তার জন্যই, তাই না? এটা কজন পারে? ক্যাপ্টেন ফারুক কোমল গলায় বলল। তামান্না মাথা ঝাঁকিয়ে ভেতরে দলা পাকিয়ে ওঠা কান্নাগুলোকে নস্যাৎ করে দিল। শান্ত কণ্ঠে বলল, মেজর সাদাতে কোনো খোঁজ পেলেন স্যার? না, রাকিন স্যার একেবারে আটকে ফেলেছে সব নিউজ। এমনকি ওই অপারেশনের সাথে জড়িত সবাইকে এমন ধমকি দিয়েছে যে মরে গেলেও মুখ খুলবে না কেউ। ক্যাপ্টেন ফারুক রাগে গড়গড় করতে করতে হাতের কাপড়টা ব্যাগে ঠাসতে লাগলো, কিন্তু কিছুতেই ঢুকছে না। তামান্না এগিয়ে এসে ক্যাপ্টেন ফারুকের হাত থেকে কাপড়টা নিয়ে যত্ন করে ভাঁজ করলো, তারপর ব্যাগে ঢুকিয়ে চেন টেনে লাগালো ব্যাগটা। মুখ তুলে বলল, মেজর সাদাত অবশ্যই বেঁচে আছে ফারুক ভাই, নইলে মেজর জেনারেল শাহিন সাদাত বিনা চিন্তায় ইকবাল সিদ্দিকীকে গুলি করতো। মেজর সাদাত বেঁচে আছে দেখেই শাহিন সাদাতও সামলে আছে। ক্যাপ্টেন ফারুক মাথা ঠান্ডা করলো, কাঁধে ব্যাগ নিয়ে বলল, আগে আর্মি এরিয়া সারি, তারপর দুজনে ভেবেচিন্তে একটা প্ল্যান বের করব। সাদাত স্যারকে খুঁজে বের করে তার নাকে দুটো কদাম ঘুষি মারব। তাহার জন্য আমি আমার 2 বছরের ভাগিনার মতো কান্না করছি। তামান্না হেসে ফেললো। হাসি মুখে কিছু বলতে যাবে, ঠিক সেই সময়ে দরাম করে খুলে গেল দরজাটা। ভেতরে ঢুকলো 2 সেনা অফিসার। শান্ত কণ্ঠে বলল তাদের মধ্যে একজন, ক্যাপ্টেন ফারুক ও তামান্না, কল্যাণ রাকিন আপনাদের ডেকে পাঠিয়েছেন। 1 ঘন্টা পরে কর্নেল রাকিন তার অফিসে বসে কাগজপত্রের হিসাব মেলাচ্ছে। আজকের রাতে ইকবাল সিদ্দিকের শুনানি। এই শুনানিতে ভালো মতো প্রমাণ দাখিল করতে পারলে অন্তত 1-2 বছরের জন্য ঠান্ডা থাকবে সাপের বাচ্চাটা। ক্যাপ্টেন ফারুক আর তামান্না মিনিট 20 হলো এখানে দাঁড়িয়ে আছে। কর্নেল রাকিন ইচ্ছে করে তাদের দাঁড় করিয়ে রেখে নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে, নিজের কর্তৃত্ব বোঝানোর জন্যে। মেজর সাদাতের এই 2 চামচাকে এক দফা ঝাড়তে হবে, যাতে কোনোদিনও আর মেজর সাদাতের কথায় বাদর না নাচে। আরও 20 মিনিট পর কাগজপত্র গুছিয়ে উঠে দাঁড়ালো কর্নেল রাকিন। তামান্না আর ক্যাপ্টেন ফারুকের মুখোমুখি দাঁড়ালো। স্বাগতোক্তি করার ভঙ্গিতে বলল, হাসপাতালে কল করে তাহলে ভালোই করেছি না? দারোয়ানকে আমাদের তামান্না মহাদয়ার ছবি দেখিয়ে বলেছিলাম এই মেয়ে আমাদের সেনাবাহিনীর গর্ব। ক্যাপ্টেন ফারুকের সাথে দেখা করতে আসা মাত্রই যাতে আমাকে ফোন দেয়।
আমি তাদের পরদুলিতে আমার নগণ্য অফিসটাকে ধন্য করতে চাই। বাস, আমার অনুমান খেটে গেছে। মেজর সাদাবের স্কাউটের এক গাদি সেই স্কাউটের আরেক ছাগলকে দেখতে চলে এসেছে, ধরাও পড়েছে। বিনা ঝামেলায় এক ডিলে দুই গাদাকে ধরে ফেলেছি। কর্নেল রাকিনের কথায় তামান্নার ক্যাপ্টেন ফারুক দুজনে মাথা নিচু করলো। এই ধরনের ব্যঙ্গ বিদ্রুপের কোনো উত্তর হয় না, শুধু অপমানে মুখ লাল হয়ে যায়। তবুও সেই অপমান মুখ বুজে মেনে নিতে হয়। কর্নেল রাকিন আরেকবার তার কঠোর দৃষ্টি দুই অপরাধীর দিকে ঘোরালো। শেষে তামান্নার মুখের বাম গালে কাটা দাগ আর জামা কাপড়ের এই অবস্থা দেখে তাকেই প্রথম প্রশ্নটা করলো কর্নেল রাকিন। এই অবস্থা কেন? স্যার, ছিনতাইকারী খপ্পরে পড়েছিলাম। তামান্না ঢোক গিলল। কর্নেল রাকিন স্থির চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর হাই তুলে বলল, যে মিথ্যা কথা আমার ক্ষতি করে না, সে মিথ্যা কথা মানতে আমার সমস্যা নেই। সো মেনে নিলাম তুমি চিন্তাকারীর পাল্লায় পড়েছ। মেজর সাদাবের ইমার্জেন্সি অ্যারেস্ট ওয়ারেন্ট, আমরা দুই বান্দরে জড়িত না? তামান্না বা ক্যাপ্টেন ফারুক দুজনের কেউই উত্তর দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কর্নেল রাকিন মৌনতাকে সম্মতির লক্ষণ ধরে নিল, তারপর আবারও তামান্নার দিকে তাকিয়ে বলল, তুমি নাকি এই 2 দিন সব মানুষকে ফোন দিয়ে মেজর সাদাবের কি অবস্থা খোঁজ নিচ্ছ? সবাইকে ফোন দিই নাই স্যার, খালি লেফটেন্যান্ট স্বাধীন আর সার্জেন্ট মিরাজ। মনে করেছিলাম স্যার স্কোয়াডের লোক হয়তো স্যারের খবর জানে। তামান্না নিচু গলায় বলল। কর্নেল রাকিন ঠাস করে চর বসালো তামান্নার বাম গালে, ব্যথায় কুঁচকে গেল বেচারির মুখ। কর্নেল রাকিন মুখ ঘুরিয়ে তাকালো ক্যাপ্টেন ফারুকের দিকে, হিস হিস করে বলল, জুনিয়রকে কোন গোড়ার ডিমের ট্রেনিং দাও? এরকম হাদার ঘরে হাদা? ক্যাপ্টেন ফারুক সহ্যের সীমার বাঁধ ভেঙে যাচ্ছিল প্রায়, তেতে উঠবে এমন সময় তাকে চোখের ইশারা করলো তামান্না। নীরব চোখ জোড়ায় মাথা ঠান্ডা রাখার অনুরোধ। ক্যাপ্টেন ফারুক দাঁতে দাঁত চেপে নিজেকে সামলালো। তামান্নার মতো ঠান্ডা মাথা নেই তার, কাজে রাগ সামলাতে বেগ পেতে হলো। তামান্না কর্নেল রাকিনের দিকে ফিরে ভাঙা গলায় বলল, সরি স্যার, এটা আমার দোষ ছিল, আমি সরি। তোমার সরিতে কি আসে যায়? তোমরা দুজন সাপোর্ট না দিলে মেজর সাদাব এরকম পাগলামি করতে পারত? বাপের ইজ্জত ডুবিয়ে একসাথ করেছে এই ছেলে। লাথি মেরে সামনে চেয়ার ফেলে দিল কর্নেল রাকিন। ক্যাপ্টেন ফারুক এই প্রথম মুখ তুলে তাকালো, ঠান্ডা গলায় বলল, মেজর সাদাত কি করেছে সেটা জানেন তো স্যার, নাকি না জেনেই শাহিন সাদাত স্যারের কথায় লাফাচ্ছেন? এই গাধার বাচ্চাকে তো আমি গুলি। হোলস্টার থেকে রিভলভার বের করতে নিল কর্নেল রাকিন, তার আগে তামান্না অনেক কষ্টে ঠেকালো এই মারমুখ কর্নেলকে। স্যার, আম সরি স্যার, ক্যাপ্টেন ফারুক জাস্ট হসপিটাল থেকে ছাড়া পেয়েছে, তার উপর মেজর সাদাতের ঘটনা, এজন্য এমন বেয়াদবি করে ফেলেছে। সরি স্যার। কর্নেল রাকিন চোখ বন্ধ করে তার রাগটা সামলালো, কড়া গলায় বলল, এখন তোমরা দুজন ঝেড়ে কাশো। এই 1 মাস মেজর সাদাবের কথায় কোন কোন গাদামির কাজ করেছ? ক্যাপ্টেন ফারুক আর তামান্না দুজনে চুপ করে গেল, আর একটা অক্ষরও বের হলো না তাদের মুখ দিয়ে। কর্নেল রাকিনের হাজারো হুমকি ধামকির পরেও শেষে কর্নেল রাকিনই মাথা চেপে ধরলো, দাঁতে দাঁত পিষে বলল, আমাদের মেজর সাদাবের কপাল আছে, এমন 2টা চামচা পেয়েছে। তারপরে কড়া ডাক দিল কর্নেল রাকিন। ভেতরে ঢুকলো 4 জন সেনা অফিসার। কর্নেল রাকিন ঠান্ডা গলায় বলল, এই 2টাকে ভালোভাবে আটকে রাখো। আজকে রাতে শুনানিতে ইকবালকে ভালোভাবে কায়দা করি, তারপর এই 2টাকে খাগড়াছড়িতে ট্রান্সফার করব আমি। ক্যাপ্টেন ফারুক ঝামটা মেরে নিজেকে ছাড়াতে চাইল, তার আগে এক অফিসার তার হাত আটকে ধরলো। তামান্না অবশ্য অতটা বাধা দিল না, জানে বাধা দিয়ে লাভ নেই। দুজনকে ঠেলে বের করবে ঠিক সেই সময় কর্নেল রাকিন খেয়াল করলো তামান্নার গালের কাটা দাগ থেকে সরু ধারায় রক্ত গড়িয়ে পড়ছে। কর্নেল রাকিন যখন হিতাহিত জ্ঞান হারিয়ে তামান্নাকে থাপ্পড়টা মেরেছিল, তখন মেয়েটা মারাত্মক ব্যথা পেয়েছে, কাঁচা সেলাই ফেটে রক্ত গড়াচ্ছে। তাই কেমন যেন একটা অপরাধবোধ অনুভব করলো কর্নেল রাকিন। এতটা মেজাজ না দেখালেও পারত সে। দাঁড়াও। কর্নেল রাকিনের কথা তামান্নার ক্যাপ্টেন ফারুককে টেনে হিঁচড়ে বাইরে বের করে নেওয়া থামালো 4 অফিসার। কর্নেল রাকিন অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, তোমাদের একজন ফারুককে আটকে রাখো, আরেকজন এই মেয়েকে হাসপাতালে নিয়ে চিকিৎসাপাতির ব্যবস্থা করবে, তারপর এই গাদিকেও ফারুকের সাথে আটকে রাখবে। কোনো কায়দাতে যেন দুটোর একটাও পালাতে না পারে। পরে
আবার আমি বসবো এই দুটা গাদাকে নিয়ে? একটু অবাক হলো সেনা অফিসাররা, কিন্তু কিছু বলল না। মাথা ঝাঁকিয়ে টানতে টানতে বের করলো তামান্নার ক্যাপ্টেন ফারুককে। বের হতে যাচ্ছে এমন সময় সার্জেন্ট জহুরুলের সঙ্গে দেখা হয়ে গেল তামান্নার ক্যাপ্টেন ফারুকের। কর্নেল রাকিনের রুমে ঢুকতে নিচ্ছে সার্জেন্ট জহুরুল। ঠিক এমন সময় তামান্না থামালো তাকে, দ্রুত কণ্ঠে বলল, সার্জেন্ট জহুরুল, মেজর সাদাতের কোনো খবর জানেন? কোথায় আছে, কেমন আছে? তামান্নার দিকে ফিরেও ফিরল না সার্জেন্ট জহুরুল, আবেগহীন স্বরে বলল, সরি ম্যাম। সার্জেন্ট জহুরুল প্লিজ, শুধু এইটুকু বলেন। তামান্না তার কথা শেষ হওয়ার আগেই দুই সেনা অফিসারের হ্যাচকাটানে তাকে সামনে এগুতে হলো। সার্জেন্ট জহুরুল এক মুহূর্তের জন্য থমকে গেল। সম্ভবত তামান্নার আকুলতা স্পর্শ করেছে তাকে। পরক্ষণে মাথা ঝাঁকিয়ে ফালতু আবেগ ঝেঁটিয়ে বিদায় করলো সার্জেন্ট জহুরুল। কর্নেল রাকিন জানতে পারলে তার খবর আছে। ঠিক সেই সময় ঢাকার একটা পুরনো চার্চের সামনে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সিস্টার মারিয়া কিছুটা চমকে উঠল। এই চার্চের সিমেট্রির সামনে একজন অসম্ভব সুপুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। তার ঠিক সামনাসামনি একটা সমাধি। তার নাম ফলকে বড় বড় করে লেখা একটা নাম, অ্যামিলিয়া ক্লার্ক। অ্যামিলিয়ার নিজের আত্মীয় স্বজন বলে কেউ নেই। মারা যাওয়ার পর তার ডেড বডি পর্যন্ত কেউ দাবি করেনি। শেষে বাংলাদেশের একটা চার্চই সেই দায়িত্ব নিয়ে নিল। কি অদ্ভুত, কে জানতো অজানা একটা দেশের সিমেট্রিতে এভাবে মেয়েটা একা একা পড়ে থাকবে। সিস্টার মারিয়া একটু এগিয়ে গেলেন। মৃত মেয়েটা সম্ভবত এই ছেলেটার আপন কেউ হবে, নামহীন এক সম্পর্কে জড়ানো অতি আপন কেউ। কি নাম তোমার মাই সান? সিস্টার মারিয়া একটু এগিয়ে গেলেন, নরম গলায় প্রশ্ন করলো ছেলেটাকে। ছেলেটা সামান্য চমকালো, তবে বেশ স্বাভাবিক স্বরেই বলল, শৈবাল সিদ্দিক। ওয়েল, এমিলিয়াকে তুমি চেনো? সিস্টার মারিয়া একই স্বরে প্রশ্ন করলো। গভীর মমতায় টলটল করছে তার চোখ জোড়া। চিনতাম এক সময়। আড়ষ্ট কণ্ঠে বলল শৈবাল সিদ্দিক। কি হয় তোমার মেয়েটা? সিস্টার মারিয়া ছেলেটার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো, জানি না সিস্টার, অ্যামিলিয়া নিজে বলতো আমি ওর কাজের লাগার মেশিন। আমিও ভাবতাম অ্যামিলিয়া আমার দরকারে ব্যবহার করা জিনিস। আমার জীবনে কত মেয়ে মানুষ এসেছে গিয়েছে, কিন্তু মেয়েটা মারা যাওয়ার পর আমার সব কিছু এলোমেলো হয়ে গেল। ও তো আমার কিছুই না, তাহলে কেন আমার ওর জন্য পুরো দুনিয়া গুড়িয়ে দিতে মন চাইছে? শৈবাল সিদ্দিক অন্যমনস্ক স্বরে বলল। সিস্টার মারিয়া গভীর মমতায় রাজপুত্রের মতো ছেলের কাঁধে আলতো করে চাপড় দিল, কোমল গলায় বলল, কারণটা আমি অনুমান করতে পারি মাই সান। খুব সম্ভবত এই মেয়েটা তোমার সব কিছু ছিল, কিন্তু তুমি বা মেয়েটা কেউই একে অন্যকে তা বুঝতে দিতে চাওনি। শৈবাল সিদ্দিক কিছু বলল না। নিষ্ফল আক্রোশ আর আফসোস জ্বলছে তার নীল চোখের তারায়। সিস্টার মারিয়া সম্ভবত তা বুঝতে পারলো। সে নিচু গলায় বলল, ঠান্ডা পড়েছে ভীষণ, বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থেকো না কেমন? সিস্টার মারিয়া কথা বলে আর দাঁড়ালো না, গির্জার দিকে হাঁটতে শুরু করলো। শৈবাল সিদ্দিক সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হাঁটু মুড়ে বসলো অ্যামিলিয়া সমাধি ফলকের পাশে। শিশিরে ভেজা মাটিতে হাত রেখে ফিসফিস করে বলল, এমি, বেঁচে থাকতে তুমি যাকে সবচেয়ে অপছন্দ করতে, সেই মেজর সাদাত তোমার এত সাদার প্রজেক্টটা নষ্ট করে দিয়েছে। তাকে আজকে আমি নিজের হাতে খুন করব। আর বিশ্বাস করো, এবার আমাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তার মানে আমাকে এই ঘরেই থাকতে হবে? মেজর সাদাত বালিশে হেলান দিয়ে বলল, হ্যাঁ স্যার। অনমনীয় কণ্ঠে বলল সার্জেন্ট জহুরুল। বাথরুমে দরকার হলে? মেজর সাদাত মুখ বিকৃত করে বলল, এটা ভিআইপি কেবিন স্যার, অ্যাটাচ বাথরুম আছে এখানে। কড়া গলায় বলল সার্জেন্ট জহুরুল। মেজর সাদাত অন্যদিকে মুখ ফিরিয়ে বিড়বিড় করল, আমি সুস্থ থাকলে তোমার খবর ছিল। মেজর সাদাতের এতটা ক্ষেপে যাওয়ার কারণ আছে। তার জ্ঞান ফিরেছে গতকাল বিকেলে। এরপর থেকে সেনাবাহিনীর কড়া পাহারার মধ্যে আছে সে। এতটাই কড়া পাহারা যে তাদের চোখের আড়ালে এক চুল নড়ার সুযোগ পর্যন্ত নেই মেজর সাদাতের। 5 ঘন্টা পর পর অফিসারদের ডিউটি বদল হয়, প্রত্যেকেই কর্নেল রাকিনের বিশ্বস্ত অফিসার। একজন সরে গেলে সাথে সাথে আবার নিজে গিয়ে কর্নেল রাকিনের কাছে রিপোর্ট করতে হয়। এর মধ্যে সার্জেন্ট জহুরুলই সবচেয়ে বেশি সময় ধরে ডিউটিতে আছে, আর তার কড়াকড়ি যন্ত্রণাতে রীতিমতো অস্থির হয়ে আছে মেজর সাদাত। অন্য সময় হলে যে কোনোভাবেই হোক মেজর সাদাত এই 2-4 দিনে সেনা অফিসারদের চোখ ফাঁকি দিয়ে পালাতোই, কিন্তু এখন ভয়ানক রকমের দুর্বল হয়ে আছে সে। ডান কাতটা পুরোপুরি অচল, প্রচুর রক্তক্ষরণে শরীর ভয়ানক মাত্রা দুর্বল। মেজর সাদাত ছোট্ট নিঃশ্বাস ফেলল, বলল, বাইরে যেতে না পারি, অ্যাটলিস্ট বাইরের খবর তো বলতে পারবো। তামান্না, ফারুক এদের? জানি না স্যার, জানলেও বলবো না। রাকিন স্যার কড়া করে বলে দিয়েছে আপনাকে যেন কোনোভাবেই আর কোনো ঘটনা নিউজ না দেই, তাতে আপনার মাথার পাগলামি আরো বেড়ে যেতে পারে। নির্বিকার স্বরে বলল সার্জেন্ট জহুরুল। রকিন রকিন রকিন, আমার আব্বার এই খাস চামচাচার যন্ত্রণায় আমি তো পাগল হয়ে যাবো রীতিমতো।
মাথা চেপে ধরে প্রায় চেঁচিয়ে উঠল মেজর সাদাত। কিছুক্ষণ বড় বড় করে দম নিয়ে আবারও সার্জেন্ট জহুরুলের দিকে ফিরল। মেজর সাদাত বলল, তাহলে তোমার ফোনটা দাও, আমি নিজে রাকিন স্যারের সাথে কথা বলি। সর্বনাশ! শিউরে ওঠার ভঙ্গি করল সার্জেন্ট জহুরুল। রাকিন স্যার আমাকে খুন করে ফেলবে না তাহলে? জহুরুল প্লিজ, আমার জানার দরকার। মেজর সাদাত দ্রুত স্বরে বলল, স্যার, কর্নেল রাকিব কিছুটা সন্দেহ করেছিল আমি সার্কিট হাউসে আপনার মদত করেছি। এর জন্য 5 দিন আমাকে টানা ডিউটি দিয়ে রাখছে। সার্জেন্ট হয়ে গেছি, ইজ্জতের ফালুদা হয়ে গেছে এই কাছে। পোলাপান দাঁত বের করে হাসতে হাসতে ভেতরে ঢোকে আর আমাকে দেখে। সেনাবাহিনীর সে আগের ডিসিপ্লিন আর নাই স্যার, জুনিয়র সিনিয়রকে মানে না। মেজর সাদাত অনেক কষ্টে রাগ সামলে বলল, সেটা তোমাকে দেখিয়ে বুঝতে পারছি জহুরুল। সার্জেন্ট জহুরুল অপমানটা গায়ে মাখল বলে মনে হয় না, হাসল কেবল। আবারও দীর্ঘ নীরবতা নামলো রুমে। সার্জেন্ট জহুরুল কিছুটা অপরাধ বোধ করলো। একটু আগে সেনানিবাসে তামান্নার সাথে দেখা হয়েছে তার। মেয়েটা কি কাতর কণ্ঠে না মেজর সাদাতের কথা জিজ্ঞাসা করছিল। এখন মেজর সাদাত তো একইভাবে অস্থির হয়ে আছে। মাথা ঝাঁকিয়ে সে চিন্তা বাদ দিল জহুরুল। মেজর সাদাতকে বেশি কিছু জানানো মাত্রই কর্নেল রাকিন তাকে কেটে কেটে কুচি কুচি করে সাগরে ভাসিয়ে দেবে, এতে কোনো সন্দেহ নেই। জহুরুল, আমাকে একটা কাগজ আর খাম এনে দিতে পারবে? মেজর সাদাত আচমকায় বলল। সার্জেন্ট জহুরুল হতাশ চোখে তাকালো মেজর সাদাতের দিকে। এই মেজর তো বাচ্চাদের মতো শুরু করেছে। মনে করেছে সার্জেন্ট জহুরুল তার এই ফাঁদে পা দিয়ে কেবিন ছেড়ে নিচে নামবে কাগজ কলম আনতে। এই ফাঁকে মেজর সাদাত হাওয়া। সার্জেন্ট জহুরুল পকেট থেকে ফোন বের করতে করতে একটু হেসে ফেলল, তবে সাথে সাথে হাসিটা আড়াল করে গম্ভীর কণ্ঠে বলল, স্যার, এক্ষুনি নার্সকে ফোন দিচ্ছি, সে এনে দিবে। মেজর সাদাত উত্তর না দিয়ে আবারও মুখ বিকৃত করলো কেবল। 5-10 মিনিট পরে নার্স এসে কাগজ কলম দিয়ে গেল। মেজর সাদাত ছোট্ট নিঃশ্বাস ফেলে কাগজ কলম টেনে নিল। আনাই যখন হয়েছে তখন কিছু না কিছু তো লেখাই যায়। আধা ঘন্টা ঘর ঘর শব্দে কলম চলল সাদা কাগজ চিরে। তারপর মেজর সাদাত সুন্দর করে কাগজটা ভাঁজ করে খামে ঢোকালো। পেশেন্ট বেডের পাশে টি টেবিলে রাখা পেপার বেটের নিচে চাপা দিল সেই চিঠিটা। এই পুরোটা সময় সার্জেন্ট জহুরুল তার দিকে কড়া নজর রাখছিল। মেজর সাদাতের চিঠি লেখা শেষ হতে সে আগ্রহ নিয়ে বলল, কি লিখলেন চিঠিতে স্যার? মেজর সাদাত চিবিয়ে চিবিয়ে বলল, উপন্যাস লিখেছে, বিরাট বড় উপন্যাস। সার্জেন্ট জহুরুল বিন্দুমাত্র অপ্রতিভ হলো না, দেয়ালে ঠেস দিয়ে বলল, বই বের হলে বলবেন স্যার, সবার আগে আমি কিনবো। মেজর সাদাত কোনো উত্তর দিল না। সার্জেন্ট জহুরুল মেজর সাদাতের দিকে তাকালো। বালিশে হেলান দিয়ে চোখ বুজে আছে মেজর সাদাত। সার্জেন্ট জহুরুল বলবে না ভেবেও বলল, স্যার, আপনাকে এই হাসপাতালে আনার পর শাহিন স্যার পুরো অস্থির হয়ে গিয়েছিল। আমরা তো সবাই ভয় পেয়ে গিয়েছিলাম আপনার জ্ঞান ফিরছে না দেখে, আবার শাহিন স্যারের হার্ট অ্যাটাক হয়ে না যায়। মেজর সাদাত চোখ না মেলে উত্তর দিল, আর তিনি আমার জ্ঞান ফেরার পর একবারও দেখতে আসেননি। বকস বন্ধ করো জহুরুল। আমার আব্বার প্রায়োরিটি লিস্টে আমি কত নম্বরে আছি তা আমার থেকে ভালো আর কেউ জানে না। থতমত খেয়ে গেল সার্জেন্ট জহুরুল। সে আমতা আমতা করে বলল, স্যার, এভাবে ভাবেন কেন? আপনার নাক মুখ থেকে রক্ত পড়ছে দেখে স্যারের তো কান্না করে দেওয়ার দশা। সিটি স্ক্যান করার পুরোটা সময় স্যার দাঁড়িয়ে ছিল। কে? সোজা হয়ে বসলো মেজর সাদাত। আমার সিটি স্ক্যান করানো হয়েছিল কখন? আপনার জ্ঞান ফিরে আসার আগে নাক মুখ থেকে এভাবে রক্ত পড়ছে দেখে ডাক্তারই সাজেস্ট করেছিল আজকালকের মধ্যেই রিপোর্ট এসে যাবে। সার্জেন্ট জহুরুল মেজর সাদাতের এই আচমকা ঘাবড়ে যাওয়ার কারণ বুঝতে পারছে না। মেজর সাদাতের অবশ্য জহুরুলের কথায় বিন্দুমাত্র আগ্রহ নেই। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। সিটি স্ক্যানের রিপোর্ট পাওয়া মাত্রই তার আব্বা বুঝে যাবে মেজর সাদাতের ব্রেন টিউমারের কথা। তখন পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠবে। এখান থেকে বের হওয়া অসম্ভব হয়ে যাবে মেজর সাদাতের জন্য। সার্জেন্ট জহুরুল, আমাকে যেতে হবে। মেজর সাদাত বিনা চিন্তায় উঠে দাঁড়ালো। সার্জেন্ট জহুরুল তার আগে বিদ্যুৎ বেগে মেজর সাদাতের মুখোমুখি হলো। কড়া গলায় বলল, স্যার, আপনি বিশ্রাম নেওয়ার কাজ বিশ্রাম নেন। মেজর সাদাত ধাক্কা দিয়ে সার্জেন্ট জহুরুলকে সরিয়ে দিতে নিল, কিন্তু এক পাও নড়ল না। সার্জেন্ট জহুরুল একই স্বরে বলল, স্যার প্লিজ। মেজর সাদাতের দেওয়া ধাক্কাটার দিকেই প্রধান নজরটা দিয়েছিল সার্জেন্ট জহুরুল, আর সেখানেই বড় ভুলটা করলো সে। ধাক্কাটা ছিল একটা ডাইভারশন, সার্জেন্ট জহুরুলের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য। এই ফাঁকে মেজর সাদাত হাঁচকা টান দিয়ে সার্জেন্ট জহুরুলের কোমরের হলস্টারে রাখা পিস্তলটা তুলে নিল। হতভম্ব সার্জেন্ট জহুরুলের কপাল বরাবর তাক করে বলল, একজন রিয়েল সোলজারের মনোযোগ কখনো এতটা একমুখী হতে নেই জহুরুল। সার্জেন্ট জহুরুল পুরোপুরি তবদা খেয়ে তাকিয়ে আছে। ঠিক কতটা ঠান্ডা মাথার হলে একজন মানুষ এত অসুস্থ হওয়ার পরও এইভাবে একজন ট্রেন্ড সেনা অফিসারকে পিস্তল কেড়ে নিতে পারে? হাত উপরে তোলো জহুরুল।
শান্ত কিন্তু কঠোর গলায় বলল মেজর সাদাত। সার্জেন্ট জহুরুল হাত উপরে তুলল, চাপা গলায় বলল, মেজর আপনি অসুস্থ, এভাবে পালানোর মতো বোকামি করবেন না। তামান্নার সাথে কথা হয়েছে তোমার? ঠান্ডা গলায় বলল মেজর সাদাত। হ্যাঁ স্যার। নিচু গলায় বলল সার্জেন্ট জহুরুল। চাপা অস্বস্তিতে ভুগছে সে। কি ধরনের কথা? একই স্বরে প্রশ্ন করল মেজর সাদাত। স্থির চোখ জোড়ায় কোনো অনুভূতি খেলা করছে তা বোঝা মুশকিল। আসলে স্যার, তামান্না ম্যামকে রাকিন স্যারের রুম থেকে 2 অফিসার বের করে নিয়ে যাচ্ছিল। ম্যামের চেহারা একেবারে বিধ্বস্ত ছিল। আর বলতে গিয়েও থেমে গেল সার্জেন্ট জহুরুল। সম্ভবত পরের কথাটা বলতে পারছে তার। আর কি? মেজর সাদাতের হাতের পিস্তলটা আরো এগিয়ে এলো সার্জেন্ট জহুরুলের কপাল বরাবর। তামান্না ম্যামের গালে বিশাল বড় কাটা দাগ, তা থেকে আবার রক্ত পড়ছিল। থেমে থেমে বলল সার্জেন্ট জহুরুল। চোখ বন্ধ করে কথাগুলো হজম করলো মেজর সাদাত। সেদিন তামান্না আর নিয়নের থেকে আলাদা হয়ে যাওয়ার পর কি কি ঘটেছে তামান্নার ভাগ্যে তা অনুমান করতে পারছে সে, কিন্তু তা নিয়ে আর ভাবতে চাইল না মেজর সাদাত। চেয়ারের পাতলা চাদরটা তুলে নিতে নিতে বলল, আমার আব্বাকে পেলে বলে দিও আমি তার খেলনা বোতল না, যে চাইলে সে আমাকে যখন খুশি আটকে রাখতে পারে। মেজর সাদাত পিস্তল একটু নামিয়ে রাখলো। সার্জেন্ট জহুরুলের দিকে নিশানা করে দরজার দিকে ধীরে ধীরে এগোতে লাগলো সে, কিন্তু আচমকায় তার পেছনে অন্য কারো উপস্থিতি টের পেয়ে চমকে উঠল মেজর সাদাত। ঘাড় ঘুরিয়ে তাকালো সে। হ্যালো মেজর সাদাত। এক সময়ের অতি পরিচিত কণ্ঠটা যেন ঠাস করা চর বসালো মেজর সাদাতের গালে। দরজার সামনে মেজর তোহা হাসি হাসি মুখ করে তার দিকে তাকিয়ে আছে। সেই মেজর তোহা যে শৈবাল সিদ্দিকের টাকা খেয়ে মেজর সাদাতকে গাড়ির নিচে পিষে ফেলতে চেয়েছিল। কি রে সাদাত, পুরনো বন্ধুকে দেখে খুশি হোস নাই? মেজর তোহার কণ্ঠটা ঠিক আগের মতোই আছে, চিন্তাবিহীন আনন্দিত কণ্ঠ। মেজর সাদাত চোখ বন্ধ করে বড় করে দম নিল। নাকে তাজা রক্তের ঘ্রাণ পেল সে। তোহা, তুই মারা গেছিস ভাই। আর বিশ্বাস কর, তোর মারা যাওয়ার পরে আমার বিন্দুমাত্র খারাপ লাগে নাই। মেজর সাদাত স্বাভাবিক ভঙ্গিতে তার মৃত বন্ধুর দিকে তাকালো। মেজর তোহা খিসখিস করে হাসলো, বলল, এখনো নীতিকথার উপর এতটা ভরসা তোর? কি যন্ত্রণার হ্যালুসিনেশন শুরু হয়েছে। মেজর সাহাদ বিড়বিড় করলো। কোনো মতে দাঁতে দাঁত চেপে মাথার ব্যথাটা সামলালো সে। মেজর তোহাকে দেখা মাত্রই সে বুঝে গেছে তার হ্যালুসিনেশন হচ্ছে অর্থহীন এবং বিরক্তিকর হ্যালুসিনেশন। মেজর তোহা অনেকটা ভেসে ভেসে যেন এগিয়ে এলো মেজর সাদাতের দিকে। ফিসফিস করে বলল, কাউকেই বাঁচাতে পারবি না তুই সাদাত, যত যাই চেষ্টা কর। মেজর সাদাত আবারও বিড়বিড় করলো। তারপর ঘুরে দাঁড়িয়ে টেবিলের কলম তুলে নিল সে। সামনে দাঁড়ানো কল্পনার মেজর তোহার দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, গুড বাই তোহা, মরার পরে এইভাবে কাঁধে চেপে থাকার দরকার নেই। কথা শেষ করার আগে কলমটা খ্যাচ করে বসিয়ে নিজের বাম হাতের তালুতে তীব্র ব্যথা যেন ঝটকা দিয়ে বাস্তবে ফেরালো মেজর সাদাতকে। মেজর সাদাত চোখ মেলে স্বস্তির নিঃশ্বাস ফেললো। পুরো রুমে সে আর অন্যদিকে ফিরে হাত তুলে দাঁড়িয়ে থাকা সার্জেন্ট জহুরুল ছাড়া আর কেউই নেই। এর মানে বিদায় হয়েছে আপদটা। পুরো ঘটনা ঘটতে 1 মিনিটেরও কম সময় লাগলো। সার্জেন্ট জহুরুল উল্টো পাশে ঘুরে থাকে একেবারে শেষ মুহূর্তে টের পেল মেজর সাদাত হাতে কলম বসিয়ে দেওয়ার আধা সেকেন্ডের মাথায় সে ঝটকা দিয়ে ঘুরে দাঁড়ালো, কিন্তু ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে মেজর সাদাত। হাতের উদ্যত পিস্তলটা আবারও স্থির হলো সার্জেন্ট জহুরুলের মাথা বরাবর। মেজর সাদাত ঠান্ডা গলায় বলল, আমি অসুস্থ হতে পারে জহুরুল, কিন্তু মরে যায়নি। সার্জেন্ট জহুরুল আবারও 2 হাত উপরে তুলল। পাগলের সাথে মারামারি করা যতটা বিপজ্জনক, অসুস্থ পাগলের সাথে মারামারি করা তার থেকেও আরো বেশি বিপজ্জনক। তার ভাবনা শেষ হওয়ার আগে মেজর সাদাত বের হয়ে যাচ্ছে। ঠিক এমন মুহূর্তে সার্জেন্ট জহুরুল সহজ গলায় বলল, স্যার, একটা গুরুত্বপূর্ণ কাহিনী বলতে ভুলে গিয়েছিলাম। তামান্না ম্যামকে রাকিন স্যার সেনানিবাসে আটকে রেখেছে, ক্যাপ্টেন ফারুক আর তামান্না দুজনকে। কালকে সকালে জিজ্ঞাসাবাদ হবে তাদের। থেমে গেল মেজর সাদাত। সার্জেন্ট জহুরুল নরম গলায় বলল, আপনি উধাও হলে ডক্টর তামান্না কোন লেভেলে সাফার করবে সেটা আপনি জানেন। শাহিন স্যার তার ছেলের খোঁজ বের করার জন্য ডক্টর তামান্না অফিসারের কইলে ছিঁড়ে আনতেও দ্বিধাবোধ করবে না। মেজর সাদাত দাঁতে দাঁত পিষল। হাতের মুঠিতে ধরা পিস্তলটাকে আরো শক্ত হয়ে গেড়ে বসলো তার আঙ্গুল। সার্জেন্ট জহুরুল মিথ্যা বলেনি। তার আব্বা পুত্র স্নেহে অন্ধ একজন মানুষ। নিজের ছেলেকে হাতের মুঠোয় রাখার জন্য সব কিছু করতে পারে শাহিন সাদাত। মেজর সাদাত ছোট্ট নিঃশ্বাস ফেললো। তামান্না তার জন্য অনেক কষ্ট করেছে, মেয়েটাকে আর কষ্ট দেওয়ার মানেই হয় না। মেজর সাদাত তার পিস্তল ধরা হাত নামিয়ে রাখলো। হাত থেকে খসে পড়লো তার পিস্তল। সার্জেন্ট জহুরুলও সাবধানে মেঝেতে পড়ে থাকা পিস্তল তুলে নিল। মেজর সাদাত ক্লান্ত কণ্ঠে বলল, জহুরুল, তুমি কি আমাকে একটু কিছুক্ষণ একা থাকতে দেবে? আমার আসলে খারাপ লাগছে। সার্জেন্ট জহুরুল বেশি কিছুক্ষণ মেজর সাদাতের দিকে তাকিয়ে রইল। তারপর শান্ত কণ্ঠে বলল, আপনি রেস্ট নেন স্যার, আমি এখানেই আছি। বলেই আস্তে করে কেবিন থেকে বের হয়ে দরজার পাশে চুপচাপ দাঁড়িয়ে রইল সার্জেন্ট জহুরুল।
মেজর সাদাত চোখ বন্ধ করলো, তারপর বড় করে দম নিয়ে পেশেন্ট বেডে পা ঝুলিয়ে বসলো সে। বসার সাথে সাথে আবারও তার কানের কাছে ফিসফিস করে উঠল মেজর তোহার কণ্ঠ। পারলি না তো? মেজর সাদাত উত্তর দিল না। তীব্র ব্যথাটা যেন ঢেউয়ের মতো আঘাত আনছে তার মাথায়। কিরে, এত এত নীতিকথার বুলি ঝরিয়ে সেই তো বাপের হাতের পুতুলি হলি, কি লাভ হলো? মেজর তোহার খিসখিসে হাসিটা যেন কানে আগুন ধরালো মেজর সাদাতের। মেজর সাদাত দু হাত দিয়ে মাথা চেপে ধরলো, চাপা গলায় বলল, আল্লাহর দোহাই তোহা, তুই প্লিজ থাম। মেজর সাদাত বড় বড় করে শ্বাস নিচ্ছে। ব্যথাটা এবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে চোখ কান নাক ফেটে রক্ত বের হয়ে আসবে তার। বাচ্চাটার কি হবে সাইদ? তামান্নার কি হবে? এজেন্ট নিয়নের কি হবে? মেজর তোহার কণ্ঠস্বরে থামার নাম লক্ষণ নেই। ঠিয়াম তোহা, কি করলে তুই পিতে হইবে আমার মাথা থেকে? এবার রীতিমতো চেঁচিয়ে উঠল মেজর সাদাত। প্রচণ্ড মাথা ব্যথার সাথে যুক্ত হয়েছে এখান থেকে না পালাতে পারার হতাশা। ভয়ঙ্কর চিন্তাগুলো বারবার আঘাত করছে সহ্যের শেষ সীমারেখায়। মেজর তোহা আবারও সে বিশ্রী হাসিটা হাসলো, নরম কণ্ঠে বলল, সাইদ, তুই খুব ভালো করেই জানিস আমি কি করলে বিদেয় হব। মেজর সাদাত তার ডান হাতের মুঠো আলগা করলো। আশ্চর্যজনকভাবে এখনো কলমটা তার হাতের মুঠোতেই আছে, রক্তে মাখামাখি কলমটা। একটু আগে মেজর সাদাত তার হাতের যে এই কলম গেঁথে দিয়েছে তার নীরব সাক্ষ্য যেন সেই রক্ত। মেজর সাদাত আচ্ছন্নের মতো বলল, তুই সত্যি পিতে হবি তো তোহা? মরার পরে তুই আরো অসহ্য হয়ে গেছিস। মেজর তোহা উত্তর দিল না, শুধু তার বিশ্রী হাসিটা যেন ভেসে বেড়াতে লাগলো বাতাসে, মেজর সাদাতের সহ্যের শেষ সীমা অতিক্রম করে। তারপরই মেজর সাদাত আর কিছু মনে করতে পারলো না। কেউ যেন হঠাৎ করেই তাকে ঠেলে দিয়েছে গভীর কুয়োর পানিতে। মেজর সাদাত প্রাণপণ চেষ্টাতেও সেই কুয়ো থেকে উঠতে পারছে না। ঠিক সেই মুহূর্তে এই রুমে ঢুকলো সার্জেন্ট জহুরুল। মেজর সাদাতের একা একা এই চিৎকার চেঁচামেচি শুনে আর বাইরে থাকতে পারেনি সে। আর ভেতরে ঢুকেই সে যা দেখলো তাতে তার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। মেজর সাদাত পা ঝুলে পেশেন্ট বেডে বসে আছে, চোখে শূন্য দৃষ্টি, ডান হাতের মুঠোয় রক্তমাখা কলম। সেটা নিজের গলা ডান পাশটা বরাবর স্থির হয়ে আছে। আর কিছুক্ষণ পরে মেজর সাদাতের গলা বরাবর নেমে আসবে কলমটা। সার্জেন্ট জহুরুল দ্বিতীয়বারের মতো ভাবলো না। এক লাফে মেজর সাদাতের সামনে দাঁড়ালো। হাত টেনে সরানোর সময় নেই এখন। নিজের হাতটাকে তাই ঢাল হিসেবে ব্যবহার করলো জহুরুল। খ্যাত শব্দে কলমটা বিঁধে গেল তার হাতে। সরু রক্তের ধারা গড়াতে লাগলো তার তালু বেয়ে। চাপা আর্তনাদটা অনেক কষ্টে গিলে নিল সার্জেন্ট জহুরুল। তারপর মেজর সাদাতের হাত থেকে হ্যাচকা টানে কলমটা সরিয়ে নিল সে। সেই ধাক্কাতে কিনা কে জানে বাস্তবে ফিরল মেজর সাদাত। শূন্য চোখের তারায় প্রাণের ছোঁয়া লাগলো কিছুটা। মুখ তুলে তাকালো সে। সামনে সার্জেন্ট জহুরুল দাঁড়িয়ে আছে, তার হতভম্ব ভাব এখনো কাটেনি। মেজর সাদাত সার্জেন্ট জহুরুলের হাতের দিকে তাকালো। এখনো চুইয়ে রক্ত পড়ছে বেচারার হাত থেকে। মেজর সাদাত নিজের হাতের দিকে ফিরল। হাতে রক্তমাখা কলমটা খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছে সার্জেন্ট জহুরুলের হাতে 12টা বাজিয়ে দেওয়ার জন্য কে দায়ী। মেজর সাদাতের চোখের দৃষ্টি মেঝেতে স্থির হলো। সে থেমে থেমে বলল, আই সরি জহুরুল। জহুরুল তার আহত হাতটা পেছনে সরিয়ে ফেললো, স্বাভাবিক স্বরে বলল, সরি বলার কিছু নেই স্যার। আপনার কিছু হলে রাকিন স্যার আমাকে কাঁচা খেয়ে ফেলবে, এই জন্য আপনার গলাটা বাঁচিয়েছি, এই আর কি। মেজর সাদাত কিছু বলল না। নিজের উপরে ভয়ঙ্কর রকমের ঘৃণা চলে আসছে তার। সেই নিষ্ফল আক্রোশে বিছানার চাদর খামচে ধরল তার হাতের আঙ্গুল। সার্জেন্ট জহুরুল একটু দ্বিধান্বিত গলায় বলল, কিন্তু স্যার। সার্জেন্ট জহুরুল এর পরে কি বলল শুনতে পারল না মেজর সাদাত। মাথাটা দপদপ করে শুরু হতে যাচ্ছে সেই পুরনো ব্যথাটা। মেজর সাদাত ছোট্ট নিঃশ্বাস ফেলল। জহুরুল, তুমি ডাক্তারকে ডাকো। কিছুক্ষণের মধ্যে আমার মাথা ব্যথা আকাশ ছুঁয়ে যাবে। খিঁচুনি শুরু হওয়ার সমূহ সম্ভাবনা। কি বলবে বুঝতে পারছে না সার্জেন্ট জহুরুল। এখন হাঁ হয়ে তাকিয়ে আছে। মেজর সাদাত এত যন্ত্রণার মধ্যেও শান্ত গলায় বলল, ব্রেন টিউমার জহুরুল, তুমি বোকার মতো দাঁড়িয়ে থেকো না। আমার কিছু হলে রাকিন স্যার তোমাকে ধরবে। মেজর সাদাতের কথাগুলো যেন প্রচণ্ড জোরে চর বসালো সার্জেন্ট জহুরুলের গালে। এক ঝটকায় বাস্তবে ফিরল সে। ছুটে কেবিন থেকে বের হলো। নিচতলাতেই ডাক্তার আছে, ডাকা মাত্রই চলে আসবে। এই ঘটনার পরে প্রায় আধা ঘন্টা কেটে গেছে। আশা প্রাইভেট হাসপাতালে 302 নম্বর রুমে ব্যস্ত ডাক্তার আর নার্স ছোটাছুটি করছে। মেজর সাদাত তার নিজের বেলায় যে ভবিষ্যৎবাণী করেছে তা কেটে গেছে। কিছুক্ষণের মধ্যে মেজর সাদাত এলিয়ে বিছানায় পড়ে গেছে। সেই সাথে শুরু হয়েছে খিঁচুনি। অসম্ভব যন্ত্রণায় বারবার থরথর করে কাঁপছে বেচারার শরীর। সার্জেন্ট জহুরুল বেশিক্ষণ এই দৃশ্য নিতে পারল না, কেবিন থেকে সরে দাঁড়ালো। এই প্রথমবারের মতো মেজর সাদাতের সব পাগলামির মানে বুঝতে শুরু করেছে সার্জেন্ট জহুরুল। দেয়ালে পিঠ থেকে গিয়েছিল মেজর সাদাতের, তবু কি ভয়ঙ্কর মানসিক জোরেই না লড়ে গেছে এই ছেলেটা একেবারে শেষ পর্যন্ত। সার্জেন্ট জহুরুল নিজের ভিতরে চাপা অস্বস্তি বোধ করতে লাগলো। মেজর সাদাতকে ক্রমাগত
বিশ্বাসঘাতকতা করতে করতে এই পর্যায়ে এসেছে সে, এজন্য তার কখনোই এতটুকু বাঁধেনি। কিন্তু এখন মনে হচ্ছে একটা কাঁটা খচখচ করছে তার মনের ভিতর, বিবেকের অসহ্য এবং বিরক্তিকর কাঁটা। সার্জেন্ট জহুরুল এই ভাবতে ভাবতে সামনে হাঁটতে নেবে, এমন সময় এক ডাক্তারের সাথে ধাক্কা লাগলো তার। ডাক্তার এই করিডোর ধরে ফোনে কারোর সাথে কথা বলতে বলতে যাচ্ছিল। ফোনের দিকে এতটাই মনোযোগী ছিল যে সার্জেন্ট জহুরুলকে খেয়ালই করেনি সে। ধাম করে ধাক্কা লেগে গেছে, ধাক্কার চোটে ডাক্তার সাহেবের ফোন পড়ে গেছে। সার্জেন্ট জহুরুল নিচু হয়ে ফোনটা তুলল। ফোনের স্ক্রিনে জল করতে থাকা নাম্বারটা নজর কাড়ল তার। ছোটবেলা থেকেই যে কোনো সংখ্যা মনে রাখার বেলায় তার স্মৃতিশক্তি অসম্ভব ধারালো। যে কোনো সংখ্যা একবার দেখা মাত্রই মুখস্থ হয়ে যায় তার। এই নাম্বারটা চিনে সে, তার পরিচিত নাম্বার এটা। আর কিছু ভাবার আগে সার্জেন্ট জহুরুলের থেকে খপ করে ফোনটা টেনে নিল ডাক্তারটা। তারপর প্রায় ছুটতে ছুটতে করিডোরের ওপাশে হাওয়া হয়ে গেল ডাক্তারটা। সার্জেন্ট জহুরুল ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে, তারপর নিজের ফোনটা বের করে স্ক্রল করলো কিছুক্ষণ, তারপর স্তব্ধ হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল সে। এটা ইকবাল সিদ্দিকের ফোন নাম্বার। আশা প্রাইভেট হাসপাতালের একজন ডাক্তার কোন দুঃখে ইকবাল সিদ্দিকের সাথে কথা বলবে। হাত ঘড়িতে সময় দেখলো সার্জেন্ট জহুরুল, রাত 8টা বাজতে 5 মিনিট বাকি। নিজের ডিসিপ্লিনারি কমিটির শুনানি শুরু হওয়ার 5 মিনিট আগে লেফটেন্যান্ট কর্নেল ইকবালই বা কেন একজন অখ্যাত ডাক্তারের সাথে আলাপ চালাবে। ভ্রুজোড়া আরও কুঁচকে গেল সার্জেন্ট জহুরুলের। তার মনে হচ্ছে খুব বড় কোনো সত্য এড়িয়ে যাচ্ছে তার দৃষ্টি থেকে। এদিকে তামান্না আর্মি হাসপাতালে ডক্টর ইমলি রুমে বসে আছে, তার সাথে কড়া পাহারায় আছে লেফটেন্যান্ট হাসান। 1 সেকেন্ডের জন্য তামান্নার উপর থেকে চোখ সরাচ্ছে না সে। ডাক্তার ইমলির জন্য পুরোটা হজম করা কঠিন হয়ে যাচ্ছে। তামান্না তার রুমমেট, পুরো 1 মাস এই মেয়ের কোনো পাত্তা নেই। আচমকা গালে এত বড় কাটা দাগ নিয়ে হাজির হয়েছে সে, সাথে আবার সেনা অফিসারের কড়া পাহারা। তামান্না মুখ শক্ত করে বসে আছে, কিছুই বলছে না। ইমলির আত্মা ছটফট করলেও এই মেয়ে যে সেনা অফিসারের সামনে মুখ খুলবে না তা সে জানে। কাজে চুপচাপ গালের ক্ষতে ড্রেসিং করে ব্যান্ডেজ আটকে দেওয়া ছাড়া উপায় নেই ডক্টর ইমলির। এমন সময় ভাইব্রেট হলো তামান্নার পাজামার পকেটে রাখা ফোনটা। তামান্না ছাড়া আর কেউ সে মৃদু শব্দ টের পেল না। নড়ে উঠল তামান্না। এমন সময় জরুরি কল আসার সম্ভাবনা আছে, কোনো কিছুর বিনিময়ে সেই সম্ভাবনাকে হাতছাড়া করতে চায় না তামান্না নড়ে উঠতে অবশ্যই খরচোখে তার দিকে তাকালো লেফটেন্যান্ট হাসান। তামান্না কড়া গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।